দেখো, আমি প্রথম থেকেই বলছি, ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা, যাদেরকে আমরা চিহ্নিত করেছি। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই আর্য জাতি যারা রয়েছে, তাদের উন্নত একটি সংস্কৃতির নাম হলো বৈদিক সংস্কৃতি। আসলে এটা রি ধাতু থেকে আর্য শব্দটি এসেছে। রি শব্দের অর্থ গমন করা। তাহলে আমরা জানলাম মধ্য এশিয়া থেকে ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান হয়ে সিন্ধু নদী এসে স্থায়ীভাবে যে সমাজ এবং সংস্কৃতি শুরু করলো, এরা আগে ছিল গমনপ্রিয় বা যাযাবর। সিন্ধু উপত্যকায় এসে তাদের উর্বর মাটি এবং সেখানকার উর্বর প্রকৃতির উপর নির্ভর করে একটা স্থায়ী সভ্যতার ব্যবস্থা করলো। এই স্থায়ী সভ্যতাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা উন্নত সংস্কৃতি গড়ে উঠলো। সেই সংস্কৃতিটাই পরবর্তীকালে বৈদিক সভ্যতা সংস্কৃতি নামে পরিচিত হয়ে উঠলো। তো আর্য একটা প্রাচীন জাতি বিশেষ হিসেবে ব্যবহার হচ্ছে ইন্দো ইরানীয় জনগোষ্ঠীর উপর নির্ভর করে এই জাতি সংস্কৃতিটা গড়ে উঠেছে। অনেকে আবার মনে করে আর্য ধারণাটি জাতিগত নয়, এটা আসলে একটা সাংস্কৃতিক এবং ভাষাগত পরিভাষা বা ভাষাগত পরিচয়। যদিও আর্য শব্দটি নিজেদের জাতিগোষ্ঠী হিসেবেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এই আর্যরা যেখানে এসে বসবাস করেছিল, তখন সময়সীমা বা সভ্যতা সংস্কৃতি তৈরি করেছিল, সময়সীমা ছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময়সীমাটাতেই তারা সেখানে বসতি স্থাপন করে এক উন্নত সমাজ সংস্কৃতি গড়ার চেষ্টা করেছিল। চলো তাহলে আমরা দেখব এই বৈদিক বা আর্য সভ্যতায় কি বিশেষ বিশেষ দিকগুলো আমাদের সভ্যতা সংস্কৃতিতে একটা প্রভাব ফেলে গেছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখো, বৈদিক শব্দটা যখনই আমরা শুনেছি, তখনই আমরা বুঝে গেছি যে এটা হলো সিন্ধু উপত্যকায় গড়ে ওঠা এক সংস্কৃতি, যেখানে উন্নত ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের এই পরবর্তী সভ্যতা এবং সংস্কৃতিকে একটা বড় ধরনের অবদান রেখে গিয়েছে। বৈদিক সভ্যতায় 4টি বেদ আছে: ঋক, সাম, যজু, অথর্ব। এগুলো আমাদের জানা রয়েছে। অথর্ব হলো এই 4টি বেদের মধ্যে সবচেয়ে ছোট এবং এখানে জাদু এবং আকর্ষণের বিষয় সম্পর্কে আলোচিত হয়ে থাকে। এটার রচনার সময় 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। প্রধান বৈশিষ্ট্য হলো যে এখানে খুব ভালোভাবে কতগুলো দৈনন্দিন জীবনের পদ্ধতি, অর্থাৎ মানুষ কিভাবে জীবনযাপন করে তার কতগুলো পদ্ধতি এই অথর্ববেদে দেওয়া হয়েছে। 730টি স্তোত্র রয়েছে, 6000টি মন্ত্র রয়েছে, 20টি বইয়ের সংকলন হলো এই অথর্ববেদ। পায়প্পালদা বা শৌনাকিয়া, এই হলো দুটি জীবিত পুনরুদ্ধার বলতে বোঝানো হচ্ছে এখানে দুটি শাখার উল্লেখ করা হয়েছে, পরবর্তীকালে তোমার স্বাভাবিকভাবে খুঁজে পাওয়া গিয়েছে। তো ঋগ্বেদে একটা অনন্য বা স্বতন্ত্রতা হলো এই বেদটা কোনো বেদ থেকে ধার নেওয়া হয়নি বা ঋণ নিয়ে লেখা হয়নি, এটা নিজের স্বয়ং সম্পূর্ণভাবে লেখা হয়েছে। ওকে, নদী সূক্ত বলে কতগুলো উল্লেখ রয়েছে ঋগ্বেদে, ওখানে নদী সম্পর্কিত আলোচনা করা হয়েছে। ঋগ্বেদ হলো সবচেয়ে বেশি প্রাচীনতম ধর্মীয় গ্রন্থ। এখানে
চারটি বেদের মধ্যে প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। এখানে আনুমানিক 1700 খ্রিস্টপূর্বাব্দে রচিত হয় এটা। 1028টি সূক্ত বা স্তোত্র রয়েছে, 10টি মণ্ডলে ভাগ করা হয়েছে। তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্রটি রয়েছে। এটা একটু ইম্পর্টেন্ট বেশি, যে গায়ত্রী যে মন্ত্রটা, এটা জনপ্রিয়তা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে রয়েছে। সরস্বতী, এই ঋগ্বেদে তাকে নদী দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে। 10টি মণ্ডলের মধ্যে দ্বিতীয় এবং সপ্তম এই মণ্ডল হলো আদিতম মণ্ডল, অর্থাৎ প্রথম মণ্ডল। প্রত্যেকটি নির্দিষ্ট ঋষির নামে সেগুলো নামকরণ করা হয়েছে, তারাই রচনা করেছে। অষ্টম মণ্ডলটি কর্ণ এবং অঙ্গিরার জন্য পরিচিত, কর্ণ এবং অঙ্গিরা সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। নবম মণ্ডল সোম সূক্ত এবং স্তোত্র সংকলনগুলো রয়েছে। দশম মণ্ডলে পুরুষ সূক্ত স্তোত্র রয়েছে, যা বর্ণ ব্যবস্থার উৎস সম্পর্কে জানা যায়। এটা একটু বেশি গুরুত্বপূর্ণ যে ঋগ্বেদের দশম মণ্ডলটিতে বর্ণ ব্যবস্থার সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। বর্ণ প্রথা পরবর্তীকালে যেগুলো ধারাবাহিকভাবে ঐতিহ্য হিসেবে আমরা সমাজ সংস্কৃতিতে পেয়েছি, এটা আসলে বৈদিক সমাজ সংস্কৃতি থেকে পরিবর্তিত হয়ে বিবর্তিত হয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, নদী সূক্তে নদীর প্রশংসায় করা হয়েছে। তবে ঋগ্বেদে বা বৈদিক সভ্যতায় আমাদের যেসব ভারতীয় উপমহাদেশের নদীগুলো রয়েছে তার একটা আলাদা নাম ছিল। যেমন ইন্দাস বর্তমানে যে আছে সেটা সিন্ধু, ঝিলম বিতস্তা, চেনাব অশ্বিনী, রবি পুরসিনী, বিয়াস বিপাস, শতলুজ শতদ্রু এবং গোমতী গুমাল হিসাবে রয়েছে। এই ঋগ্বেদের চারটি বেদের মধ্যে ঋগ্বেদ গুরুত্বপূর্ণ এই কারণে, প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বেদে রসায়ন চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান রয়েছে। রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানের তথ্য ঋগ্বেদে সম্পূর্ণভাবে পাওয়া যায়, যজুর্বেদে পাওয়া যায়। এটাতে যজ্ঞের মন্ত্র এবং অস্ত্রের জ্ঞান ধারণ করা হয়। অস্ত্রের জ্ঞান বা অস্ত্র শস্ত্র সম্পর্কে একটা ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। সামবেদে এটা পুরোপুরি সঙ্গীত শাস্ত্রের উল্লেখ করা হয়েছে। অথর্ব বেদে এটা জাদুবিদ্যা, মন্ত্র কিংবা আয়ুর্বেদের জ্ঞান দেওয়া হয়েছে। এখানে এটি কালো বেদ নামে পরিচিত, কারণ এখানে জাদুবিদ্যা এবং মন্ত্রবিদ্যা সম্পর্কে আলোচিত হয়ে থাকে। তো এই চারটি বেদের এই বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাহলে আমরা এইটুকু জানলাম এই মূল বৈশিষ্ট্য এবং বৈদিক সংস্কৃতির অবদানগুলো। তো এখানে একটা প্রশ্ন রয়েছে যে নিচের উপনিষদগুলির মধ্যে কোনটি বিখ্যাত বাক্যাংশ তত্ত্বমসি পাওয়া যায়? তত্ত্বমসি বলে বলা হয় যে আমি শ্রেষ্ঠ, বা আমি আত্মা, কিংবা আমি তোমার মানে আমি বলতে এখানে তুমি সেই ব্রহ্ম, তুমি সেই আত্মা, তুমি সেই পরম, এই কথাটা সবচেয়ে বেশি মানে প্রচারিত হয় বা জনপ্রিয়তা অর্জন করেছে। এটা ছান্দোগ্য উপনিষদে পাওয়া যায়। ছান্দোগ্য একটা উপনিষদ, তেমনি মুন্ডুক হলো একটি উপনিষদ। মুন্ডুক উপনিষদ বলা হয়, যেমন রাজা রামমোহন রায় এটাকে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছিল প্রথমের দিকে। মুন্ডক উপনিষদ অথর্ব বেদেরই একটি অংশ, প্রায় 108টি তোমার শ্লোক রয়েছে এতে। এটি একটা বৈদিক পাঠ হিসেবেই ব্যবহার হয়ে থাকে। আর মান্ডুক্য উপনিষদ, এটি মানে উপনিষদগুলোর মধ্যে একটা মুখ্য উপনিষদ। মান্ডুক্য উপনিষদ, এই মান্ডুক্য উপনিষদ সবচেয়ে ছোট, যতগুলো উপনিষদ রয়েছে তার মধ্যে ছোট্ট হলো এই মান্ডুক্য উপনিষদ। এইখানে 12টি মাত্র শ্লোক রয়েছে, 12টি শ্লোকে ওঙ্কারের ব্যাখ্যা করা হয়েছে এবং মানসিক অবস্থাকে কিভাবে জাগ্রত করা যায় সেই জাগ্রত অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওং সম্পর্কে মান্ডুক্য উপনিষদে আলোচনা করা হয়েছে। ঈশাবস্যকে ঈশ উপনিষদ বলা হচ্ছে। এই ঈশ উপনিষদ আবার
আহ, মানে বাসসেনেয় সংহিত উপনিষদ বা বাসসেনেয় সংহিতা হিসাবেও পরিচিত। এটি তোমার ঈশা উপনিষদে তো এখানে কাণ্য এবং কি মাধ্যনিন্দ মনে হয় যতদূর সম্ভব, হ্যাঁ, কাণ্য এবং মাধ্যনিন্দ শাখার মধ্যে উপনিষদের মূল তোমার এক্সিস্টেন্সটা, সার বস্তুটাকে আলোচনা করা হয়েছে। এটা একটা ক্ষুদ্র কবিতার আকারে এখানে ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, তাহলে আমরা দেখছি তত্ত্বমসি বা তুমি ব্রহ্ম বা তুমি পরম, সেটা আলোচনা হয়ে থাকে ছান্দোগ্য উপনিষদে। ছান্দোগ্য উপনিষদ সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হিন্দু ধর্মের সামবেদে এটা উল্লেখ রয়েছে। এটা প্রাচীনতম উপনিষদদের মধ্যে একটা। 108টি উপনিষদের মধ্যে এখানে ধর্মশাস্ত্র গুচ্ছে 9 নম্বরটি এই হলো ছান্দোগ্য উপনিষদ। এই উপনিষদ সম্পর্কে যদি আমরা বলি, উপনিষদকে আমরা বেদান্তও বলি, কারণ উপনিষদ হলো বেদের শেষ অংশ। এই শেষ অংশের কারণে উপনিষদকে বেদান্তও বলা হয়ে থাকে। 108টি উপনিষদ রয়েছে, 108টির মধ্যে একটি অন্যতম হলো ছান্দোগ্য উপনিষদ। বৃহদারণ্যক যে আরণ্যক উপনিষদটা রয়েছে সেটি হলো প্রাচীনতম উপনিষদ। তারপরে একটি প্রশ্ন রয়েছে, সেই রাজ্যটির নাম বলুন যেখানে যুদ্ধের জন্য প্রথম হাতি ব্যবহার করা হয়েছিল। যুদ্ধের জন্য প্রথম হাতি ব্যবহার করা হয়েছিল, এখানে সাধারণত জায়গাগুলো ষোড়শ মহাজনপদের কথা উল্লেখ করা হয়েছে। ষোড়শ মহাজনপদের মধ্যে কোন জায়গায় প্রথম হাতি ব্যবহার করা হয়েছিল? এখানে উত্তর রয়েছে মগধ। রাজা পুরু হিদাস্পিসের যুদ্ধে আলেকজান্ডারের বিরুদ্ধে প্রথম হাতি ব্যবহার করেছিলেন। হিদাস্পিসের যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য সমগ্র ভারত বিজয়ে হাতি ব্যবহার করেছিলেন পরবর্তীকালে, এবং তোমার হাতি অশোকেরও সৈন্যদলের অংশ ছিল। আদি বৈদিক যুগের বর্ণাশ্রম প্রথায় কি নিষিদ্ধ ছিল? দেখো, আদি বৈদিক যুগে যখন বৈদিক সভ্যতা শুরু হলো তখন বর্ণাশ্রম প্রথা চালু ছিল। আমরা জানি বর্ণাশ্রম প্রথা তখন শুরু হয়েছিল কাজের ভিত্তিতে, বৃত্তির উপর নির্ভর করে। তো এখানে অপশন দিয়েছে ভিন্ন বর্ণের একত্রে ভোজন, ভিন্ন বর্ণের বিবাহ, এই দুটি এর মধ্যে কোনোটি নয়। এর তোর আসলে এর মধ্যে কোনোটি নয়, কারণ বর্ণের উপর নির্ভর করে কোনোদিনও বর্ণ প্রথা বিভাজন করা তখন হয়নি। আদি বৈদিক যুগের বর্ণাশ্রম প্রথা ভিন্ন বর্ণের একত্রে ভোজন কিংবা ভিন্ন বর্ণের বিবাহে কোনোটি নিষিদ্ধ করেনি, কোনোটিকেই বাদ দেয়নি। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আদি বৈদিক যুগ বলা হচ্ছে, এবং 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে পরবর্তী বৈদিক যুগ বলে অভিহিত করা হচ্ছে। তাহলে বৈদিক যুগে আমরা কি পাচ্ছি? বৈদিক যুগে পাবো জ্ঞান লাভের একমাত্র উৎস হলো ঋগ্বেদ। হ্যাঁ, অর্ধ যাযাবর জীবনযাপন করতো মানুষজন, কারণ আমি বলেছি তারা মধ্য এশিয়া থেকে যখন ইরান, ইরাক, আফগানিস্তান হয়ে এই সিন্ধু উপত্যকায় এসে উপস্থিত হলো, তখন সিন্ধু উপত্যকা আসা পর্যন্ত কিন্তু তারা ছিল যাযাবর। এই যাযাবর মানে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা ছেড়ে দিয়েছে সিন্ধু উপত্যকার একটি উর্বর মৃত্তিকার উপর নির্ভর করে, সেখানে সহজে তারা খাদ্য জোগাড় করতে সক্ষম হয়েছে বলে। এই কারণে বৈদিক যুগে অর্ধ যাযাবর জীবনযাপন করত মানুষ, কারণ তাদের পূর্ব সেই বৈশিষ্ট্যটাকে তত সহজে ছাড়তে পারেনি। 10 রাজার যুদ্ধ ছিল একমাত্র গুরুত্বপূর্ণ সংঘর্ষ এই বৈদিক যুগে। প্রকৃতির পূজা তারা তখন করত। কোনো মন্দির বা মূর্তি পাওয়া যায়নি সেই সময়। গবাদি পশু সম্পদশালী হবার প্রধান চিহ্ন পাওয়া যেত। ইন্দ্রকে তারা সর্বাপেক্ষা দেবতা হিসেবে উল্লেখ করেছে। প্রধান শস্য হিসেবে ব্যবহৃত বার্লি। উত্তর পশ্চিম ভারতের অর্ধ যাযাবর জীবন থেকে কৃষিকাজে জনবসতি স্থাপন হচ্ছিল ধীরে ধীরে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে ধীরে ধীরে তারা যাযাবর জীবন থেকে একটা স্থায়ী জনজীবন প্রতিষ্ঠা বা সভ্যতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়েছিল। তো কৃষিকাজই ছিল তাদের এখানে এসে মূল পেশা বা জীবনযাপনের একটি হাতিয়ার। সর্বোচ্চ দেবতা ছিল প্রজাপতি। বর্ণাশ্রম প্রথার উৎপত্তির পর বৈদিক সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রতে বিভক্ত হয়ে যায়। যখন স্থায়ী একটি সমাজ ব্যবস্থা তৈরি হয়ে যায় তখন তারা 4
শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। এই যুগে বিখ্যাত ধার্মিক বলিদান প্রথার প্রচলন করা হয়, যার মধ্যে অশ্বমেধ বা ঘোড়ার বলি ছিল অন্যতম। প্রধান শস্য ছিল গম, যব, গম, যব এবং বার্লি। দেখো, একটা প্রশ্ন আছে এখানে, নিম্নলিখিত মহাজন পদগুলির মধ্যে কোনটি সঠিকভাবে রাজধানীর সাথে মেলে? এটা পুরোপুরি ষোড়শ মহাজন পদের থেকে নেওয়া হয়েছে। অবন্তী উজ্জয়িনী, কাশী বেনারস, বজ্জী চম্পা এবং বৎস কৌশাম্বী কোনটার সঙ্গে কোনটা মিলে? 1, 2, 4 দিন মিলে, 1, 2 এবং 4 মিলে গেছে, 1, 2, 4, অর্থাৎ অবন্তী উজ্জয়িনীর মধ্যে আমি এখানে একটা চক দিয়ে বলার চেষ্টা করেছি। দেখো, অঙ্গ মহাজনটা ছিল তার রাজধানী চম্পা, বজ্জী ছিল বৈশালী, মল্ল হলো পাভা, কাশী বেনারস, কৌশল শ্রাবস্তী, বৎস চেদি শুক্তিমতী, করু ইন্দ্রপ্রস্থ, পাঞ্চাল হরিছত্র, সুরসেন মথুরা, অবন্তী উজ্জয়িনী এবং মহিষ্মতী, মহিষ্যতী প্রত্যম, গান্ধার তক্ষশিলা, এটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, কম্বোজ হাতাকা, মৎস্য বিরাটনগর, মগধ রাজগীর বা পাটলিপুত্র পরবর্তীকালে হয়েছে, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তো এখানে দেখো, দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছে ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। এখানে অর্থনৈতিক এবং রাজনৈতিক কার্যকলাপ এত সুন্দরভাবে তৈরি হয়েছিল যে তাতে উত্তরপ্রদেশে বর্তমানে যে বিহারের গঙ্গা অববাহিকায় স্থানান্তরিত, অর্থাৎ এতদূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। তো এই অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশ উন্নত হওয়ার ফলে পরবর্তীকালে ষোড়শ মহাজন পদগুলো শক্তিশালী হয় এবং নিজেদের রাজ্য বলে প্রতিষ্ঠা করতে শুরু করে। ধীরে ধীরে অবশ্য সেগুলো বৃহত্তর সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিলুপ্ত হয়ে যায়। ভারতীয় উপমহাদেশে লোহার উল্লেখ সর্বপ্রাচীন যে সাহিত্যে মেলে? কোন সাহিত্যে লোহার মানে পরিচয় মেলে? ঋক, সাম, যজুর, বিনয় ত্রিপিটক। ঋক, সাম, যজুর্বেদ এগুলো তো আমরা বেদের 3টি বেদ হিসাবে চিনছি, এবং বিনয় ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের একটি তোমার ধর্মশাস্ত্র। তো এখানে উত্তর হবে যজুর্বেদ। যজুর্বেদে প্রথম লোহার সর্বপ্রাচীন লোহার উল্লেখ পাওয়া যায়। যজুর্বেদ হলো, যজু শব্দের অর্থ হলো বলিদানের সূত্র। যজুর্বেদ হলো বলিদানের প্রার্থনামূলক একটি গ্রন্থ। এখানে মন্ত্র আছে। এখানে কৃষ্ণ অর্থাৎ কালো এবং শুক্ল সাদা এই দুই ধরনের ব্যাখ্যা রয়েছে। কৃষ্ণ অয়স, শ্যাম অয়স, এই শব্দগুলি যজুর্বেদ বা অথর্ববেদের লোহার পূর্বোক্ত নাম বলে মনে করা হয়। কৃষ্ণ অয়স এবং শ্যাম অয়স এই নামগুলোর মধ্যে দিয়েই আসলে লোহার উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদ আমি বলেছিলাম এটি সর্বপ্রাচীন বেদ। 1800 থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছে। 1028টি স্তব বা স্তোত্র রয়েছে। এই স্তোত্রগুলোকে সূক্ত বলা হয় এবং 10টি বই যাদের বলা হয় মণ্ডল, অর্থাৎ মণ্ডলে বিভক্ত করা হয়। সামবেদ, এটা সুর সমৃদ্ধ। আমরা জানি এটা গানের জন্য বিখ্যাত। গান সম্পর্কে সঙ্গীত কলার উপর বিশ্লেষণ রয়েছে। 1200 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এটা রচনা হয় এবং জনগণের অর্চনা এই বেদের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ জনগণেরা যেভাবে শ্লোক বা গান স্তব করে থাকে সেই দিক থেকে তার পরিচয় রয়েছে। বিনয় পিটক বা বিনয় ত্রিপিটক। বিনয় পিটকে বৌদ্ধ ধর্মের 3টি পিটকের মধ্যে একটি। সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের জীবনের নিয়ম কানুন আচার অনুষ্ঠান সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। আমরা এটা অবশ্য পরবর্তী আলোচনায় পাবো। দেখো তাহলে, কে পাটলিপুত্রকে তার রাজত্বকালে মগধের রাজধানী করেন এবং এখানে একটি ছোট দুর্গের নির্মাণ করেন? অর্থাৎ কোন রাজা পাটলিপুত্রকে, তাহলে আমরা দেখছি মগধের রাজধানী পাটলিপুত্র, সেখানে ছোট একটা দুর্গের নির্মাণ করেন। এটা হলো উদয়ীন। উদয়ীন তার রাজত্বকালে মগধে রাজধানী একটা দুর্গের নির্মাণ করেছিলেন। খুব সংক্ষেপে এখানে দেওয়া আছে শাসকের নাম এবং তার গুরুত্বপূর্ণ কার্যাবলী। হর্যঙ্ক তার বিম্বিসার
হর্যঙ্ক রাজবংশকে প্রতিষ্ঠা করেছিলেন 544 থেকে 492 খ্রিস্টাব্দের মধ্যে। তো তিনি ছিলেন হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি শ্রেণিক নামেও পরিচিত। তিনি ভগবান বুদ্ধের সাময়িক ছিলেন। তার 3 স্ত্রী ছিল, কৌশল দেবী, চেল্লানা এবং খেমা। খেমা পাঞ্জাবের মদ্রর কন্যা ছিল। অবন্তীর শাসক প্রদ্যোৎ যখন পাণ্ডু রোগগ্রস্ত ছিলেন তখন তিনি রাজবৈদ্য জীবককে পাঠিয়েছিলেন। তারপরে হর্যঙ্ক বংশে অজাতশত্রু এসেছিলেন 492 থেকে 460। তার পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল। কুণিক এবং অশোক চক্র নামেও পরিচিত ছিল। এগুলো ইম্পর্টেন্ট বেশি আছে। তিনি তার মামা প্রসেনজিৎকে হত্যা করেন এবং তার কন্যাকে বিবাহ করেন। বিখ্যাত অস্ত্র মহাশিলাকণ্টক এবং রথ মুসল তারই ছিল। এছাড়া উদয়ীন, যে নামটা আমরা একটু আগে পেলাম, মগধে তিনি একটা দুর্গ নির্মাণ করেছিলেন 460 খ্রিস্টাব্দ থেকে 444 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি হর্যঙ্ক বংশ রাজত্ব করেছিলেন। তিনি অজাতশত্রুর পুত্র ছিলেন এবং তিনি পাটলিপুত্রকে মগধের রাজধানী করেন। পাটনায় গঙ্গা ও তার সোন নদীর সঙ্গমস্থলে একটি দুর্গের নির্মাণ করেছিলেন। কালাশোক শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা। কালাশোক কাকবর্ণ নামেও পরিচিত এবং তার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। বেশ, এটার পাশাপাশি আরেকটি প্রশ্ন রয়েছে যে কোন বেদ জাদুবিদ্যার আচার এবং মন্ত্রাদির বিষয় বলেছে। এটা আমরা আগেই পেয়েছি আলোচনাতে। আশা করি তোমরা এটা উত্তর করতে পেরেছ। অথর্ব বেদকে, সেখানে জাদু এবং মন্ত্র নিয়ে আলোচনা করা হয়ে থাকে। চতুর্বেদের মধ্যে একটা অন্যতম, এখানে জাদুবিদ্যা আলোচনা হয়ে থাকে। গ্রন্থটি সংহিতা অংশের 2য় সহস্রাব্দের বাড়তে থাকা জাদু ধার্মিক আচারের প্রয়োগকে উপস্থাপন করেছে, যেখানে অন্ধ সংস্কারমূলক এক ধারণা, ভূত পেট পিশাচ এইসব বিষয়ের রোগ নিরাময় হিসাবে কিছু পদ্ধতি, ওষুধ বেজস সেই নিরাময়ের ব্যবস্থা করা হয়েছে, উপায় দেওয়া হয়েছে। এই ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীনতম বেদ, এটা তো তোমরা জানোই। নেক্সট প্রশ্ন, যে ইরাবতী নদীর বৈদিক নাম কি? একটু আগে একটা লিস্ট দেখিয়েছি। ইরাবতী নদীর বৈদিক নাম হলো পরুষ্ণী। ইরাবতী নদীর বৈদিক নাম পরুষ্ণী। এটা ঋগ্বেদের সপ্ত সিন্ধু নামে পরিচিত 7টা নদীর মধ্যে একটি। অর্থাৎ 7 নদীকে কেন্দ্র করে এই সভ্যতাটা সেই দিকে গড়ে উঠেছে। পাঞ্জাবের নামটাও ঠিক একই হিসাবে 5 নদীকে কেন্দ্র করে এসেছে। সরস্বতী নদী 7টি নদীর মধ্যে 6টি তৈরি করে, যদিও 7মটি এখনো নিশ্চিত হয়নি। অর্থাৎ 7 নাম্বার নদী এখনো সেভাবে সেখান থেকে কেউ আবিষ্কার করতে পারেনি। পাঞ্জাবে 5টা নদী তো অলরেডি রয়েছে, তার পাশাপাশি সরস্বতী নদীকে যদি যোগ করা হয় সেটা 6টা নদী হয়ে যায়। তার মধ্যে একটি নদীকে আবিষ্কার করা হয়নি। যমুনাকে কালিন্দী নদীও বলা হয়। এখানে কালিন্দী নদী পাওয়া গেছে, যমুনাকে কালিন্দী নদী বলে অভিহিত করা হয়েছে। বর্তমান ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবনের চারপাশে এই নদীটা রয়েছে। এখানে নদীর নেক্সট কোশ্চেন, ছাপাঙ্কিত মুদ্রার কোন ধাতুর দ্বারা তৈরি করা হয়েছিল? ছাপাঙ্কিত মুদ্রাগুলি, সেই সময় যে মুদ্রা ছাপানো হতো সেই মুদ্রাগুলি কিসের দ্বারা তৈরি হতো? এটা রূপার দ্বারা তৈরি হতো সে সময়। এটি ভারতের এক প্রকার প্রাথমিক মুদ্রা, রূপার দ্বারা তৈরি, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে এবং 2য় শতাব্দীর মধ্যে পাওয়া যেত। ভারতের প্রথম মুদ্রাগুলি সম্ভবত এই 6ষ্ঠ শতাব্দীতে ইন্দো গাঙ্গেয় সমভূমির মহাজন পদগুলোতেই ব্যবহার হতো বা তৈরি হতো। এই সময়ে মুদ্রাগুলি ছিল ছাপাঙ্কিত মুদ্রা, যাকে পুরাণ, কারসাপন বা পানা বলা হতো। যাদেরকে পুরাণ, কারসাপন বা পানা বলা হতো, ছাপাঙ্কিত সেই সব মুদ্রাগুলিকে। মুদ্রাগুলির মধ্যে বেশ একটি অনুরূপ প্রতীক ছিল, অর্থাৎ একই ধরনের প্রতীক চিহ্ন পাওয়া যেত। যেমন কুচযুক্ত ষাঁড় ছিল, দক্ষিণ পাঞ্চালের একটি স্বস্তিকাও ছিল।
এই স্বস্তিকা চিহ্ন দিয়ে অনেক মুদ্রাও পাওয়া গিয়েছিল। তো ছাপাঙ্কিত মুদ্রা ছিল রূপা দিয়ে তৈরি। এর একটি আদর্শ ওজন ছিল, কিন্তু এগুলি আকারে বিষম ছিল। বিষম মানে একটু বড় ছোটও ছিল, একই ধরনের আকৃতি ছিল না। এই মুদ্রাগুলিতে সমসাময়িক ভাষায় লেখা কোনো লিপি নেই, সর্বদা রূপায় আঘাত করে তৈরি করা হতো। ওই সময়ে যে লিপিতে কোনো লেখালেখি বা ভাব বিনিময় করা হতো, সেই ধরনের কোনো লিপি সেখান থেকে পাওয়া যায়নি। নেক্সট কোশ্চেন আছে, ঋগ বৈদিক সভ্যতাগুলির বেশিরভাগ কোন নদীর তীরে অবস্থিত? ঋগ বৈদিক যে সভ্যতাগুলির গড়ে উঠেছে তার বেশিরভাগই সরস্বতী নদীর তীরে গড়ে উঠেছে। ঋগ্বেদে কাবুল, সোয়াত, খুররম, গুলাম, সিন্ধু, ঝিলাম, চেনাব, রবি, বিয়া, শতুদ্র এই নদীগুলোর উল্লেখ রয়েছে। এগুলোর বর্তমান নামও আলাদাভাবে রয়েছে। হলো সত্যমেব জয়তে কথার অর্থ কি? এটাও ঋগ মানে বেদেই পাওয়া যায়। তো সত্যমেব জয়তে কথার অর্থ হলো সত্যের জয় অবশ্যম্ভাবী। সরি, এখানে ভুল আছে, এটা বিকল্প সঠিক, ঠিকই আছে, 3 নম্বর এ, সত্যের জয় অবশ্যম্ভাবী। সত্যমেব জয়তে কথাটির অর্থ হলো সত্যের জয় অবশ্যম্ভাবী। এটি মুন্ডক উপনিষদের একটি মন্ত্রের অংশ। বাক্যাংশটি আমরা মুন্ডক উপনিষদ একটু আগে বলেছি, সেই মুন্ডক উপনিষদের একটি মন্ত্রের অংশ হলো সত্যমেব জয়তে। এই বাক্যাংশটি ভারতের স্বাধীনতার পরে 26শে জানুয়ারি 1950 তারিখ মানে 1950-এ ভারতের জাতীয় লক্ষ্য হিসাবে গৃহীত হয়েছে। এই বাক্যাংশটি অশোক স্তম্ভের গোড়ায় দেবনাগরী লিপিতে লেখা। দেবনাগরী বলতে সংস্কৃত কথাই বলা হচ্ছে। দয়া করে মনে রাখবে। আচ্ছা, যে ভারতীয় জাতীয় চিহ্ন সহ এই শব্দগুচ্ছটি সমস্ত ভারতীয় মুদ্রার একদিকেই খোদাই করা হয়ে থাকে। পণ্ডিত মদন মোহন মালব্য এই শ্লোকটিকে সবচেয়ে বেশি জনপ্রিয় করার কাজ করেছিলেন। বেশ, বৌদ্ধ যুগে বজ্জি একটা মহাজনপদের নাম। এর রাজধানী কোথায় ছিল? ডাইরেক্ট কোশ্চেন, বৈশালী। বজ্জি একটা মহাজনপদের নাম। এটা গুরুত্বপূর্ণ এই কারণে বিহারের প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল। যতগুলো রাজ্য ছিল সেই সময় সবচেয়ে স্বতন্ত্রভাবে প্রজাতন্ত্র দেখা গিয়েছিল বজ্জিতে। এর রাজধানী ছিল বৈশালী এবং গণ বা সংঘ দ্বারা পরিচালিত ছিল। এই গণ বা সংঘেই জনগণের একটা সবচেয়ে বড় ভূমিকা ছিল। জনগণরাই শাসন কার্যকেও অনেকটা নিয়ন্ত্রণ করতে পারত। বজ্জি অথবা ব্রিজি লিচ্ছবিকে নিয়ে অন্যান্য প্রতিবেশী গোষ্ঠীগুলোর মতোই সংঘবদ্ধ ছিল এবং প্রাচীন ভারতের একটি মুখ্য জনপদ হিসেবে সেটি স্থায়ীভাবে অনেক দিন মানে স্থায়ী ছিল। তো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে যে রাজ্যগুলো খ্যাতি সম্পন্ন অর্জন করেছিল তাদেরকেই আমরা মহাজনপদ বলেছিলাম। এখানে 16টা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল এবং সেই সময় সক্রিয় সংগঠিতভাবে অনেক দিন পর্যন্ত শাসন কার্য চালিয়েছিল। এটা আবারও দেওয়া হয়েছে এখানে। প্রাক বৈদিক যুগে দুটি সমাবেশ কি কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন, যে প্রাক বৈদিক যুগে দুটি সমাবেশ কি কি ছিল? সভা এবং সমিতি। এই সভা এবং সমিতি গড়ে উঠেছে প্রজাপতি ব্রহ্মার কন্যার নাম অনুসারে। দুজন কন্যার নাম অনুসারে সভা এবং সমিতি নামকরণ করা হয়েছে। সভা এবং সমিতি। সভা প্রাক বৈদিক যুগের একটি সমাবেশকে বোঝাতো। নারীরাও সভায় অংশগ্রহণ করতে পারত, তাদের বলা হতো সভাপতি। যদি নারীরা অংশগ্রহণ করে সভায় তাদেরকে বলা হতো সভাপতি। সেখানে নাচ, জুয়ার সমাবেশ, এছাড়া বিচার বিভাগীয় প্রশাসনিক কার্য সম্পাদিত হতো। আর সমিতি উপজাতীয় সমাবেশ, অর্থাৎ এখানে সকল প্রকার মানুষই একত্রিত হয়ে নানা বিষয় সম্পর্কে আলোচনা করতে পারত। বিশেষ করে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলোচনায় বেশি হয়ে থাকে। এছাড়াও এই সভা সমিতিতে দার্শনিক বিষয় এবং ধার্মিক রীতিনীতি, প্রার্থনা নিয়েও আলোচনা হয়ে থাকে। বেশ,
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ মহাজনপদের প্রথম শাসক কে ছিলেন? মগধের প্রথম শাসক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ সবচেয়ে বেশি শক্তিশালী একটি মহাজনপদ ছিল, নাম হলো বিম্বিসার। বিম্বিসার মগধের শাসন কার্য করেছিলেন 558 থেকে 491 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। বিম্বিসার হর্ষঙ্ক রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মগধের প্রথম শাসক ছিলেন। তিনি বেশ কয়েকটি উপজাতি এবং আরও কিছু অঞ্চল একত্রিত করে এই মগধ রাজ্যটিকে প্রতিষ্ঠা করেছিলেন। বিশেষত তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেই রাজ্য সম্প্রসারণ করেছিলেন। তার ছেলের নাম ছিল অজাতশত্রু। বেশ, সর্বাধিক প্রাচীন পুরাণের নাম কি? সর্বাধিক প্রাচীন পুরাণের নাম হলো মৎস্য পুরাণ। মৎস্য পুরাণ কেন বলা হচ্ছে? যে হিন্দু ধর্মে এখানে বিষ্ণুর মৎস্য অবতার, সেই বিষ্ণুর মৎস্য অবতার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। বিষ্ণুর অর্ধমানব কিংবা অর্ধ মৎস্য যে অবতার রয়েছে, সেই অর্ধ মানে মৎস্যের রূপ অবতার উপর নির্ভর করেই এই পুরাণটির নামকরণ করা হয়েছে। গ্রন্থলিপিতে লিখিত তামিল ভাষার সংস্করণ ব্যতীত মৎস্য পুরাণের 291 অধ্যায় রয়েছে এবং তামিল সংস্করণে 172টি অধ্যায় রয়েছে। এটা একটু ব্যতিক্রমীভাবে রয়েছে। এছাড়া বিষ্ণু পুরাণে বিষ্ণুর অবতারগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। নারদ অবতারে কি করে নারদকে সৃষ্টি করা হলো, সেই নারদের স্বরূপ সম্পর্কে সেখানে বিশ্লেষণ করা হয়েছে। মানে আমরা জানি ব্রহ্মা দেবর্ষি কিভাবে নারদকে সৃষ্টি করলেন এবং ঈশ্বর সাধনা বা ভগবত প্রাপ্তি পাওয়ার জন্য কিভাবে স্বর্গ মর্ত্য পাতালে একটা সংযোগ সাধন করতে হয় তার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। কিংবা বামনে যদি আমরা দেখি, বামন এটাও একটা তোমার পুরাণ, বিশেষ করে বিষ্ণুর পঞ্চম অবতার, সেই পঞ্চম অবতার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ পুরোটাই মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ এবং বামন পুরাণে বিষ্ণুর অবতার সম্পর্কেই আলোচনা করা হয়েছে। তো পুরাণ ভারতীয় হিন্দুদের একটা পৌরাণিক কাহিনী হিসেবেও, হিন্দু পৌরাণিক কাহিনী হিসেবেও পরিচিত বা পরিচিতি লাভ করেছে। পুরাণের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বস্তুগত কারণগুলি থেকে বিশ্বজগতের বিবর্তন সেই সম্পর্কে আলোচনা করে। প্রতিটি যুগে মহাবিশ্বের পুনঃসৃষ্টি অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য সম্পর্কে আলোচনা করে। ঈশ্বর সমূহ এবং ঋষিদের আদর্শ সম্পর্কে আলোচনা হয়। রাজ পরিবারগুলোর গল্প সেখানে পাওয়া যায়। মহান যুগের গোষ্ঠীগুলির সংক্ষিপ্ত সার, অর্থাৎ সভ্যতা এবং সংস্কৃতিতে যে গোষ্ঠীগুলো অবদান রেখে গেছে তার কিছু সংক্ষিপ্ত সার এক্সিস্টেন্স পাওয়া যায়। যজুর্বেদের যজুর শব্দের অর্থ কি আমরা পেয়েছি তখন আলোচনার খাতিরে। যজুর্বেদের যজুর শব্দের অর্থ হলো বলিদান, কারণ এখানে বলিদান সম্পর্কে আলোচনা হয়ে থাকে বেশি। প্রার্থনা বা বলিদান কিভাবে করা হয় বা নিজেদের আচার অনুষ্ঠানগুলো কিভাবে করা সম্ভব সে সম্পর্কে এখানে জ্ঞান দেওয়া হয়ে থাকে। এটা পুনরায় আলোচিত হয়েছে। বেদ, সংস্কৃত শব্দ বেদের অর্থ হলো জ্ঞান। একে কেউ কেউ শ্রুতি সাহিত্যও বলে হয়ে থাকে, কারণ বেদের অপর নাম শ্রুতি। শুনে শুনে মনে রাখা হতো প্রথমের দিকে, এই কারণে বেদকে বলা হয় শ্রুতি বা শ্রুতি সাহিত্য। এই সব বিষয়গুলো এই বৈদিক সাহিত্য থেকে বা বৈদিক যুগ থেকে গুরুত্বপূর্ণ হিসাবে আমি তুলে ধরেছি। তার পরের বিষয় হিসাবে আমরা আলোচনা করব একটু বৌদ্ধ ধর্ম। এটাও একটি গুরুত্বপূর্ণ রয়েছে। বৌদ্ধ ধর্মের দেখো, বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। প্রবক্তা মানে গৌতম বুদ্ধের পূর্ব নাম সিদ্ধার্থ বা গৌতম।
ধর্মগ্রন্থের নাম ছিল ত্রিপিটক। পিতার নাম শুদ্ধোধন। নীতি বা পন্থাকে বলা হচ্ছে অষ্টাঙ্গী মার্গ বা আর্য সত্য। এখানে আর্যের সঙ্গে বা বৈদিক সভ্যতার সঙ্গে একটু হলেও সম্পর্কিত রয়েছে। তার মাতার নাম মায়াদেবী। বুদ্ধির সম্প্রদায় হলো দুটা সম্প্রদায় বেরিয়ে এসেছে পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের দিক থেকে, আচার আচরণের দিক থেকে, একটা হীনযান এবং মহাযান। তিনি জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দ থেকে। মতান্তরে অনেকে মনে করে 563 খ্রিস্টপূর্বাব্দে এবং মারা যান 486 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 483 খ্রিস্টপূর্বাব্দে। জন্মগ্রহণ করেন লুম্বিনী উদ্যান বা কপিলাবস্তুতে এবং মারা যান তিনি কুশীনগরে। বংশ ছিল তার শাক্য রাজবংশ এবং তার প্রচারিত ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। তো তাহলে আমরা পাচ্ছি তাকে একজন রাজবংশে রাজপুরুষ হিসেবে। তিনি কতগুলো আর্য সত্য দিয়েছিলেন। আর্য সত্যগুলো হলো দুঃখ সম্পর্কে 4টি আর্য সত্য তিনি উপলব্ধি করেছিলেন। দুঃখে কিভাবে নিবৃত্তি পাওয়া যায় বা মানুষকে দুঃখ থেকে কিভাবে নির্বাণে নিয়ে যাওয়া যায় সেই সম্পর্কে তিনি 4টি আর্য সত্য বা চরম সত্য উপলব্ধি করেছিলেন। মানুষের জীবন দুঃখ আছে, মানুষের জন্ম তার দুঃখেরই কারণ, অর্থাৎ এই দুঃখ থেকে নিবৃত্তির জন্য তিনি অষ্টাঙ্গী মার্গ হিসেবে কতগুলো মার্গের কথা বলেছিলেন। তো মানুষের কামনা, বাসনা, আসক্তি প্রভৃতি বিভিন্ন প্রবৃত্তি হলো দুঃখের কারণ। মানে দুঃখের কারণগুলো কোথায় রয়েছে সেগুলো তিনি উল্লেখ করেছেন। এগুলো একেবারেই চরম সত্য। মানুষের কামনা, বাসনা, আসক্তি নিরোধের উপায়ও আছে। মানে দুঃখের কারণ যেমন আছে, কামনা বাসনা আছে, তেমনি সেগুলো থেকে উপায় রয়েছে। আর কি বলেছেন? দুঃখ নিবারণের 8টি মার্গ বা পথকে অনুসরণ করার কথা বলেছেন। এই আসক্তি বিনাশের জন্য বুদ্ধ যে 8টি পথের কথা বলেছে সেগুলো অষ্টাঙ্গী মার্গ হিসেবে পরিচিত। দেখুন, তার সেই বৌদ্ধ ধর্মীয় সম্পর্কিত গ্রন্থটির নাম হলো ত্রিপিটক, অর্থাৎ 3টা পিটকের সমন্বয়ে একটি ধর্মগ্রন্থ। বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক রয়েছে। চলো তাহলে বৌদ্ধ ধর্মের যে ত্রিরত্ন, এতক্ষণ একটু আগে যে বলেছি ত্রিপিটক, এই ত্রিপিটককেই আসলে এখানে ত্রিরত্ন বলে ভুল করতে পারি আমরা, কারণ এখানেও ত্রি রয়েছে, ওখানেও ত্রি রয়েছে। সরাসরি উত্তর দিলে হবে না, এখানে একটু ভাবতে হবে। ত্রিপিটক আর ত্রিরত্ন দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। পিটককেই বা ধর্মগ্রন্থের ওই 3টি ঝাঁপি বা গ্রন্থকেই এখানে রত্ন বলা হয়নি। এখানে রত্ন বলা হয়েছে বুদ্ধ, ধর্ম বা ধম্ম এবং সংঘ। এই 3টা বিষয়কে, 3টাকে কেন্দ্র করে আসলে তারা ধর্মে সেই পথ আচরণ করে থাকে, পথ গ্রহণ করে থাকে এবং আচরণ করে থাকে। সংস্কৃতে ত্রিরত্নের অর্থ হলো 3 রত্ন। বুদ্ধ, ধর্ম, তার ধর্ম বলতে এখানে তার উপদেশের কথা বলা হচ্ছে, বুদ্ধ বলতে গৌতম বুদ্ধের কথা বলা হয়েছে, ধর্ম বলতে তার উপদেশের কথা বলা হয়েছে, সংঘ বলতে তার উপদেশ অনুসরণকারী সম্প্রদায়গুলোর কথা বলা হয়েছে, সেই ভিক্ষুদের কথা বলা হচ্ছে এখানে। তাহলে বৌদ্ধ ধর্মতে আমরা পাচ্ছি সিদ্ধার্থ গৌতমের কথা, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বোধগয়া বা বুদ্ধগয়া একটি অশ্বত্থ গাছের নিচে নির্বাণ লাভ করেছিলেন। হ্যাঁ, বুদ্ধ বলতে এখানে জ্ঞানদীপ্ত পুরুষের কথা বলা হচ্ছে। ধর্মচক্র প্রবর্তন নামে তার প্রথম ধর্মোপদেশটি সারনাথে প্রদান করেছেন, অর্থাৎ বর্তমানে বেনারসে রয়েছে। বুদ্ধের সেই মহৎ সত্য বা চরম সত্যগুলো একটু আগে বলেছি। নির্বাণ লাভ করা যায়, অর্থাৎ যে 8টি পথ দিয়েছিলেন, এই 8টি পথের মাধ্যমে কিভাবে নির্বাণ বা একেবারে মহাসুখ লাভ করা যায়, সেই 8টি পথ হলো সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রযত্ন, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এই 8টি পথের মাধ্যমে আসলে নির্বাণ লাভ করা যায় বলে বৌদ্ধ ধর্মগ্রন্থে বলা হয়েছে। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বৌদ্ধ সভাসমূহ সম্পর্কে। বৌদ্ধের সভা, প্রথম সভা হয়
রাজগিরির সপ্তপর্ণী গুহাতে বুদ্ধের মৃত্যুর পরেই 483 খ্রিস্টপূর্বাব্দে। তখন সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ এবং রাজা ছিলেন অজাতশত্রু। বিশেষ করে সভাপতিত্ব থেকেই প্রশ্ন এসে থাকে। আনন্দ রচিত এগুলো সূত্র ত্রিপিটক সম্পর্কে এখানে আলোচনা হয়েছে এবং বৌদ্ধ পিটকের যে বৌদ্ধ ধর্মের সন্ন্যাস কিভাবে নেওয়া হয়ে থাকে সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আর দ্বিতীয় সভা হয়েছিল তোমার বৈশালীতে গৌতম বুদ্ধের মৃত্যুর 383 খ্রিস্টপূর্বাব্দে, প্রায় 100 বছর পরে। এখানে সভাপতিত্ব করেছিল সবকামী, রাজা ছিলেন কালাশোক। এবং তৃতীয় সভা হয়েছিল পাটলিপুত্র মগধে, সভাপতিত্ব করেছিলেন মগলিপুত্র তিসস এবং রাজা ছিলেন অশোক। চতুর্থ সভা হয়েছিল কাশ্মীরের কুণ্ডলবনে, সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র এবং রাজা ছিলেন কনিষ্ক। তো সেই দিক থেকে আমরা প্রশ্ন তৈরি করতে পারি যে ত্রিপিটক ধর্মগ্রন্থটি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত। খুবই সহজ, যে বৌদ্ধ ধর্মের সঙ্গে। বৌদ্ধ সাহিত্যে এই পিটকগুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পিটক বলতে এখানে ঝাঁপি বা সংকলনের কথা বলা হচ্ছে। বুদ্ধের শিষ্যরা মহাত্মা বুদ্ধের নির্বাণ লাভের পরে এই সব বইগুলো লিখেছিল। তো এই পিটকগুলিকে ত্রিপিটকই বলা হচ্ছে একসঙ্গে। ত্রিপিটকটি পালি ভাষায় লেখা হয়েছে। তখন পালি ভাষাটা কথ্য ভাষা হিসেবে সবচেয়ে বেশি প্রচারিত, মানুষের মুখে মুখে মানে প্রচারিত ছিল। কারণ সংস্কৃত তখন সাহিত্যিক ভাষা হিসেবে গণ্ডিবদ্ধ ছিল, যাতে সহজ সাধারণ মানুষের কাছেও তাদের ধর্ম পৌঁছে যেতে পারে। এই কারণে তারা কথ্য পালি ভাষাকেই মানে ধর্মের আচরণের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। এখানে সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে সভাপতি এবং সম্মেলনগুলোকে। সত্যের খোঁজে সিদ্ধার্থের গৃহত্যাগ কি নামে পরিচিত? সত্যের খোঁজে সিদ্ধার্থের গৃহত্যাগ কি নামে পরিচিত? অর্থাৎ তিনি তো মানে সেই রাজপুত্রের থেকে শুরু করে সত্যের সন্ধানে মানুষের দুঃখ দূর করার উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েছিলেন। সেই বেরিয়ে পড়া, সত্যের খোঁজে বেরিয়ে পড়া, এই পথটাকে বলা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। বলা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। প্রথম বলেছে ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন বলতে বোঝানো হচ্ছে সিদ্ধার্থের প্রথম ধর্মীয় বাণী। যেসব প্রথম ধর্মীয় বাণী তিনি দিয়েছিলেন সেই বাণীগুলোকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। আর নির্বাণ বলা হচ্ছে বোধগয়ায় বুদ্ধির বোধি লাভ। সেখানে গিয়ে যে বোধি বা জ্ঞান লাভ করতে পেরেছে, সেই জ্ঞান লাভ করাকে এখানে নির্বাণ বলা হচ্ছে। এক কথায় সেখানে তিনি মহাসুখ পেয়েছিলেন। আর পরিনির্বাণ বলতে বোঝানো হয়েছে কুশীনগরে সিদ্ধার্থের মৃত্যু। তাহলে আমরা দেখছি ধর্মচক্র প্রবর্তন বলতে বোঝানো হচ্ছে সিদ্ধার্থের প্রথম সেই ধর্মীয় বাণীগুলোকে। মহাভিনিষ্ক্রমণ বলতে বোঝানো হচ্ছে তিনি সত্যের খোঁজ করেছিলেন সেখানে। নির্বাণ বলতে বোঝানো হচ্ছে তিনি বোধিলাভ বা জ্ঞান লাভ করেছিলেন, বুদ্ধ লাভ করেছিলেন। এবং পরিনির্বাণ বলতে বোঝানো হয়েছে এখানে তার কুশীনগরে মৃত্যুর কথা। তাহলে বৌদ্ধ সংঘ কর্তৃক প্রণীত বিধিগুলি কোন গ্রন্থে নথিভুক্ত হয়েছে? আমার কথা শোনা যাচ্ছে কি? বেশ। বৌদ্ধ সংঘ আমরা যে রত্ন পেয়েছি সেই ত্রিরত্নের মধ্যে একটি রত্ন হলো সংঘ। এই বৌদ্ধ সংঘ কর্তৃক প্রণীত বিধিগুলি কোন গ্রন্থে নথিভুক্ত আছে? এটা বিনয় পিটকে রয়েছে। দেখো, বৌদ্ধ সংঘ দ্বারা তৈরি বিধিগুলি বিনয় পিটকে লিপিবদ্ধ করা হয়েছে। বিনয় পিটক বা ত্রিপিটক বা তিনটি ঝুড়ি হলো বৌদ্ধ ধর্মগ্রন্থের জন্য ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী শব্দ। এই পিটক শব্দে বলতে এখানে ঝুড়ি বা সংকলন অর্থে সংকলনকে বলা হচ্ছে। তিনটি পিটক, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। সূত্র পিটক কাদের বলা হচ্ছে? যে এই গ্রন্থে বুদ্ধ ও তার নিকটতম সহযোগীদের সাথে 10,000-এরও বেশি সূত্র বা সূত্র রয়েছে।
সূত্র পিটকে 10,000-এরও বেশি সূত্র রয়েছে। বুদ্ধের মৃত্যুর পরেই অনুষ্ঠিত হওয়া প্রথম বৌদ্ধ সঙ্গীতি নিয়ে এই গ্রন্থে আলোচনা করে। বৌদ্ধ সঙ্গীতি যে আলোচনা হয়েছিল সেটাও এই গ্রন্থে আলোচিত হয়েছে। এই গ্রন্থটি হলো বুদ্ধের উপদেশ এবং শিক্ষা সংগ্রহের বই। বুদ্ধের উপদেশ এবং শিক্ষার বিষয়ক এখানে উপদেশ পাওয়া যাবে। এবং বিনয় পিটক হলো এই গ্রন্থটি বুক অফ ডিসিপ্লিন বা শৃঙ্খলার পুস্তক নামে পরিচিত। এখানে আচরণের জন্য উপদেশ দেওয়া হয়েছে, সূত্র রচনা করা হয়েছে যে তাদের শিষ্য পরম্পরায় কিভাবে তারা আচরণ করবে তার একটা শৃঙ্খলা পরায়ণ উপদেশ সেখানে বর্ণনা করা হয়েছে। বিনয় পিটকের বিষয়বস্তু হলো সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের মানে সন্ন্যাস সংক্রান্ত নিয়মাবলী। এই গ্রন্থটি সংঘ এবং সন্ন্যাসীদের পরিচালনার জন্যই লেখা হয়েছে। অর্থাৎ সঙ্ঘে থাকা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী বা শিষ্য শিষ্যাদের কিভাবে আচরণ করতে হবে তার একটা মানে শৃঙ্খলাবদ্ধ উপদেশ বা বাণী এখানে পাওয়া যাবে। অভিধর্ম পিটকে গ্রন্থটিতে বৌদ্ধ ধর্মের দর্শন এবং মতামত সম্পর্কিত সূত্রগুলি লেখা হয়েছে। গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে এই গ্রন্থে। দীঘা নিকায়া, এই দীঘা নিকায়া শব্দটি হলো একটি বৌদ্ধ শাস্ত্র। সূত্র পিটকের 5টি নিকায়ার মধ্যে এটি হলো প্রথম, যা 3টি ঝুড়ির মধ্যে একটি। এটি বৌদ্ধ ধর্মে পালির ত্রিপিটক রচনা করে। অর্থাৎ দীঘা নিকায়া হলো সূত্র পিটকের সেই 5টি অধ্যায় বা নিকায়ার মধ্যে একটি, যেটি প্রথম হিসাবে সেটি গুরুত্বপূর্ণ। দীঘা নিকায়া যে অর্থ হলো দীর্ঘ সংগ্রহ, সংস্কৃত দীর্ঘ গামায়া 34টি দীর্ঘ সূত্র সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। আচ্ছা, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলি অন্যতম এবং গুরুত্বপূর্ণ ধর্ম হিসেবে একসময় প্রতিষ্ঠা পেয়েছিল। প্রতিষ্ঠা করেছেন সিদ্ধার্থ গৌতম। প্রশ্ন যে জাতকের কথাগুলি নিম্নোক্ত কোন বিভাগের সাথে জড়িত? জাতকের কথাগুলো আমরা সাধারণত বৌদ্ধ জাতকের কথা শুনে থাকি, বিশেষত মোটিভেশনাল স্পিচ হিসাবেও অনেকেই ব্যবহার করে থাকে এই জাতকগুলো থেকে কতগুলো গল্প। তো এখানে জাতকগুলো, বুদ্ধ জাতকগুলো, জাতকের যে কথাগুলো গল্পগুলো রয়েছে কোন বিভাগের সঙ্গে যুক্ত? এখানে বলা হয়েছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। বৌদ্ধ ধর্ম আমরা দেখেছি সিদ্ধার্থকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং লিঙ্গায়েত এখানে অপশানে রয়েছে। লিঙ্গায়েত সাধারণত দক্ষিণ ভারতে বেশি প্রচারিত হয়েছে। বিশেষ করে বর্তমানে মোটিভেশনাল স্পিকার যেরকম সাধুগুরু না সদ্গুরু রয়েছে একজন, সেও যেমন আদি শৈব নাকি এই ধরনের একটা শব্দের উপর নির্ভর করে আদি পুরুষ। তোমরা কেউ শুনেছো যে সদ্গুরু যে স্পিচগুলো দিয়ে থাকে? যতদূর সম্ভব চেন্নাই, কোয়েম্বাটুরে রয়েছে তার। অর্থাৎ শিবকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি সম্প্রদায়, তাদেরকে লিঙ্গায়েত বলা হচ্ছে। বিশেষত দক্ষিণ ভারতে বিশেষ করে জনপ্রিয়তা লাভ করেছিল। শৈব ধর্ম ঠিক একইভাবে এখানে সরাসরি শিবকে কেন্দ্র করে গড়ে উঠেছে। জৈন ধর্ম অপশানে রয়েছিল। জৈন ধর্ম আমরা একটু পরে তার বিস্তারিত আলোচনা করব। তো দেখো, বুদ্ধ গয়া কি জন্য বিখ্যাত? এখানে আমরা জানি তিনি সেখানে নির্বাণ লাভ করেছিলেন এবং কুশীনগরে সেখানে মহা পরিনির্বাণ লাভ করেছিলেন। এটি বুদ্ধদেবের মৃত্যুস্থান হিসাবেও চিহ্নিত হয়ে আছে। ওকে, তো সিদ্ধার্থ ছিল তার আদি নাম। তিনি শুদ্ধোধন এবং মহামায়ার পুত্র ছিলেন। তিনি শাক্যগণ নামে পরিচিত ছিলেন। শাক্যগণ একটি ক্ষুদ্র গণের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং তিনি ছিলেন ক্ষত্রিয়। তিনি জ্ঞানের সন্ধানে তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, স্বাচ্ছন্দ্য একটি পরিবার পরিবেশ ছেড়েও। তিনি তার প্রথম শিক্ষক আলারা কালামার কাছে ধ্যানের কৌশল শিখেছিলেন। তার প্রথম শিক্ষক আলারা কালামার কাছে
তিনি ধ্যানের বিষয়ে কৌশল শিখেছিলেন। তিনি সাধারণ মানুষের কথিত ভাষা বা মাতৃভাষা প্রাকৃত ভাষায় ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, বিশেষ করে পালি, যে সময় সংস্কৃত থেকে কথ্য প্রাকৃত রূপ লাভ করছিল। সরি, পালি ভাষায় তিনি ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। বোধিজ্ঞান লাভের পর তিনি বারাণসী নিকটবর্তী সারনাথে যান এবং সেখানে গিয়ে প্রথমবারের মতো শিক্ষকতা করেন। তার প্রথম শিক্ষক ছিল আলারা কালামার এবং তার প্রথম শিক্ষকতার স্থান ছিল সারনাথ বা বারাণসী। বুদ্ধদেব সারনাথে তার ধর্মের প্রথম উপদেশ প্রচার করেছিলেন সারনাথে, অর্থাৎ বারাণসীর কাছে। আচ্ছা, 483 খ্রিস্টাব্দে কুশিনগরে একটি শাল গাছের নিচে তিনি মারা গিয়েছিলেন। গাছটি ছিল একটি শাল গাছ, এবং কোশাম্বী হলো সেই জায়গা যেখানে ভগবান বুদ্ধদেব তার বোধিজ্ঞান লাভে ষষ্ঠ এবং নবম বছরে অবস্থান করেছিলেন এবং প্রচার করেছিলেন। এখান থেকেই জনপ্রিয়তা বেশি লাভ করেছিলেন। নিচের কোনটি বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ? সহজেই বোঝা যাচ্ছে যে পবিত্র ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক হিসাবে আমরা পেয়েছি। এখানে অপশনে রয়েছে তোরা। তোরা হলো ইহুদি বাইবেলের প্রথম অংশ। এটি ইহুদি ধর্মগ্রন্থের কেন্দ্রীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কোথাও কোথাও তোরার জায়গায় একটা শেষে হও যুক্ত হয়ে থাকে। আবেস্তা হলো জোরাথুস্ট্রের ধর্মীয় গ্রন্থের নাম। তিনি আবেস্তীয় ভাষায় রচনা করেছিলেন। আর কল্পসূত্র হলো সংস্কৃত ভাষায় রচিত একটি জৈন গ্রন্থ। এটি জৈন তীর্থঙ্করদের জীবনী, বিশেষত পার্শ্বনাথ এবং মহাবীরের জীবনী সম্বলিত এখানে বর্ণনা রয়েছে। তো বুদ্ধের ধ্যান মুদ্রার বিষয়ে নিম্নলিখিত কোনটি সঠিক? যদি প্রশ্ন হয় যে বুদ্ধের ধ্যান মুদ্রার বিষয়ে নিম্নলিখিত কোনটি সঠিক নয়, ধ্যান মুদ্রা অর্থাৎ তিনি যে ধ্যান করেছিলেন তার সঙ্গে সম্পর্কিত নয়, এটি ধ্যান বোঝায়, এটি সমাধি বা যোগ মুদ্রাও বলে, এটি ডান হাতের পিছনে বাম হাতের তালুতে আঙ্গুলগুলি প্রসারিত রেখে অধিষ্ঠানরত বুদ্ধকে বর্ণনা করে, এই ভঙ্গিমায় বুদ্ধের বোধি লাভের পরে দেখা গিয়েছিল। আসলে সঠিক উত্তর হবে এই ভঙ্গিমায় বুদ্ধের বোধি লাভের পরে দেখা গিয়েছিল। এই বোধি লাভের পরে দেখা গিয়েছিল বলেই তাকে সেভাবেই চিত্রায়িত করা হয়ে থাকে। এটি ধ্যান মুদ্রা হলো যে এটি ধ্যানের ইঙ্গিত দেয়, এটিকে সমাধি বা যোগ মুদ্রাও বলা হয়। সেদিক থেকে সরি, এটা আমি ভুল বললাম, যে এটা সঠিক নয়। আসলে এই ভঙ্গিমায় বুদ্ধের বোধি লাভের পরে দেখা গিয়েছিল বলেই যে তুলে ধরেছে তা নয়, তার ভিতরে আসলে এখানে সমাধি বা যোগ মুদ্রার কথা বলা হয়েছে, সেটার ইঙ্গিত দেওয়ার জন্য ব্যবহার হয়েছে। এটি ডান হাতের পিছনে বাম হাতের তালুতে আঙ্গুলগুলি যে প্রসারিত করে রেখেছে, সেখানে গৌতম বুদ্ধের একটা বিশেষ ভঙ্গিকে চিহ্নিত করেছে। অনেক মূর্তিতে দুই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ মাথায় ছুঁয়ে এভাবে একটি মরমী ত্রিভুজ তৈরি করা হয়েছে। সেই মরমী ত্রিভুজে আসলে মরমতাকে, সহানুভূতি, সহযোগিতাকে নির্দেশ করার কথা বলা হয়েছে এবং এটি আধ্যাত্মিক পরিপূর্ণতা অর্জনের নির্দেশ করে। তো বোধি লাভের ঠিক পরে বুদ্ধকে অভয় মুদ্রায় দেখতে পাওয়া গিয়েছিল। সেই মুদ্রাটার নাম, যে ধ্যান যোগে ছিল সেটার নাম হলো অভয় মুদ্রা, যখন তিনি বোধি লাভ করেছিলেন। কে এশিয়ার আলো নামে পরিচিত? একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কে এশিয়ার আলো নামে পরিচিত? উত্তর হলো বুদ্ধ। বুদ্ধ এশিয়ার আলো নামে পরিচিত। রুমি একজন বিখ্যাত লেখকের নাম। তার পুরো নাম হলো তার পুরো নাম হবে, আচ্ছা এক মিনিট আমি একটু করি, জালাল আল দিন মোহাম্মদ রুমি। তিনি একজন বিখ্যাত রাইটার ছিলেন। তো গান্ধীজি এবং স্বামী বিবেকানন্দকে আমরা তো জানি। তারপরে দেখো
মহাযান এই বুদ্ধের বৌদ্ধ ধর্মের দুটি ভাগের মধ্যে, শাখার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো মহাযান। বুদ্ধের মৃত্যুর পরে একটা দল, মানে তারা দলে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে যাওয়ার ফলে নিজেদের মতের অমিল দেখা দেয়। হ্যাঁ, সেই মতের অমিলের ফলে যারা বিশ্বাস করেছিল যে সমস্ত মানবতার জন্য সমবেদনা পথের একটি, মানে মানবতার পথ ধরে একটা সমবেদনার পথ ধরে একটা নতুন পথ তৈরি করা সম্ভব হয়, মানবতার শিক্ষা দেওয়ার জন্য তারা একটি আদর্শ অনুসরণ করে। সেই আদর্শ অনুসরণ করার পদ্ধতিটাকে তারা মহাযান হিসাবে চিহ্নিত করে, এবং সেই আদর্শ অনুসারী মানুষদেরকে একসঙ্গে মহাযান বলে অভিহিত করা হয়, যার অর্থ হলো বড় ভেলা। অর্থাৎ মহাযান, যান বলতে যানবাহন, এখানে যা বৃহত্তর একটি আদর্শের পথ ধরে যে যার দ্বারা এগিয়ে যাওয়া যায় তাকেই বলা হচ্ছে এখানে মহাযান। তো মহাযান বৌদ্ধ ধর্মে সমস্ত অনুশীলনকারী বৌদ্ধরা শিক্ষানবিশ বোধিসত্ত্ব হিসাবে পরিচিত। মহাযান দেশগুলিতে উপাসনার বস্তু হিসাবে মন্দির এবং বাড়িতে বুদ্ধের ছবি স্থাপন করা হয়। আর হীনযানে বুদ্ধের মৃত্যুর প্রায় 100 বছর পরে এই মতের অমিলের ফলে পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের শৈলীগুলোকে গ্রহণ করা, অর্থাৎ যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো গ্রহণ করার জন্যই একটা আন্দোলন হিসেবে এক গোষ্ঠী বেরিয়ে আসে। তো প্রাথমিক সন্ন্যাসীরা ব্যক্তিগত জ্ঞানার্জনে মনোনিবেশ করত, আর নিজেদের জন্য আধ্যাত্মিক উত্তর খুঁজতেন এবং অন্যদেরকে জ্ঞানার্জনের পথ শেখাতেন। তো এই হীনযানের যারা দীক্ষিত থাকে তারা নিজেরাও আধ্যাত্মিক উত্তর খুঁজেন এবং অন্যদেরকেও জ্ঞানার্জনের পথ শেখান। এই বিভাগটি আচ্ছা, এরা সাধারণ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ ধারণা করা হয়েছিল যে শুধুমাত্র সেই মিঙ্করাই বুদ্ধত্ব অর্জন করতে পারে। মঙ্করা অর্থাৎ সন্ন্যাসীরা যারা কঠোর সাধনা করেছিল তারাই সাধারণত বুদ্ধত্ব বা জ্ঞান অর্জন করতে পারে। এই কারণে তারা নিজেদেরকে হীন বলে মনে করে থাকে। থেরবাদ নামে প্রবীণদের পদ হিসাবে একটি নতুন পথ সেখান থেকে তৈরি হয়েছে। এই হীনযানের পদগুলোকে সাধারণত থেরবাদ নামেও পরিচিত হয়ে থাকে। আরেকটা শব্দ সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে, মিলিন্দপনা। মিলিন্দপনাহ বা মিলিন্দার প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক বৌদ্ধ পাঠ, যা সাধারণত পালি ক্যাননে অন্তর্ভুক্ত করা হয় না। অর্থাৎ তারা তো পালি ভাষায় প্রাকৃত কথ্য রূপে মানে ধর্ম প্রচার করতে চেয়েছিল। তো তা সত্ত্বেও দেখা যায় এটি বৌদ্ধ ধর্মের অনেক কঠিন মতবাদকে বুদ্ধি এবং স্পষ্টতার সাথে সেখানে বিশ্লেষণ করা হয়েছে। তো মিলিন্দপনাহ রাজা প্রথম মেনান্ডার যিনি ছিলেন এবং নাগসেন নামে একজন আলোকিত বৌদ্ধ ভিক্ষুর মধ্যে একটি কথোপকথন করা হয়েছিল, সেগুলোই লিপিবদ্ধ করা হয়েছে সেখানে। রাজা মেনান্ডার এবং নাগাসেন এদের কথোপকথন হিসেবে সেখানে উপস্থাপন করা হয়েছিল। তারপরে দেখো, সম্রাট অশোক যে সকল ধর্মীয় আধিকারিকদের নিয়োগ করেছিলেন তাদের বলা হয় কি? সম্রাট অশোকও সেই বৌদ্ধ ধর্মের একজন অনুসারী ছিল। যা ধর্মীয় আধিকারিকদের নিয়োগ করেছিলেন তাদের বলা হতো ধম্ম মহামত্তা। তাদের বলা হতো ধম্ম মহামত্তা। ধম্ম মহামত্তা হলো ধর্মের দিক থেকে বাস্তবায়ন এবং প্রচার করার জন্য প্রতিষ্ঠিত একদল আধিকারিক। এরা ছিল ধর্মকে বাস্তবায়ন করা এবং প্রচার করার জন্য একদল আধিকারিক। তাদের কাজ শুধু ধর্মকে বাস্তবায়ন করা এবং প্রচার করা। তো অশোক তাদের সেই বার্তাটি সমাজের বিভিন্ন বিভাগে পৌঁছে দেওয়ার জন্য নিয়োগ করেছিলেন, এবং তারা পরবর্তীকালে শক্তিশালী হয়ে ওঠে এবং রাষ্ট্রের রাজনীতিতেও কোনো কোনো সময় হস্তক্ষেপ করা শুরু করেছিল। অশোক দেবানামপিয়া নামেও পরিচিত ছিল। পিয়াদস্যী ছিলেন মৌর্য সম্রাট বিন্দুসারের পুত্র এবং তিনি 304
শতকে অংশগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এই পিয়াদসী রাজত্বকালে নবম বছরে তিনি কলিঙ্গ, বর্তমানে যে উড়িষ্যা, এর সাথে যুদ্ধ করেছিলেন। অশোকের ত্রয়োদশ স্তম্ভ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা রয়েছে। অশোক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়া যায় বৌদ্ধ উৎস থেকে এবং অশোকের নির্দেশনামাগুলি থেকে। অশোকের শিলালিপিকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা স্তম্ভ নির্দেশ, বড় শৈল নির্দেশ এবং গৌণ শৈল নির্দেশ। স্তম্ভতে স্থাপত্য ভাস্কর্যের নির্দেশ রয়েছে। বড় শৈলতে পাথরের গুহা বা বড় বড় পাহাড়ি পাথরের উপর খোদিত সেই সব লিপিগুলোর কথা বলা হয়েছে। গৌণ বলতে ছোট বা যেগুলো দলিল আকারে কোথাও কোথাও লিপিবদ্ধ করা হতো। অশোক এই নিচের চারটি জায়গায় তার নাম ব্যবহার করেছিলেন। একটা মাস্কি, ব্রহ্মগিরি, গুজারা এবং নেত্তর, এই সব জায়গাগুলোতে অশোকের নামের উল্লেখ পাওয়া যায়। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি ড্যাশের রাজত্বকালে অনুষ্ঠিত হয়। আমরা হয়তো একটু আগে আলোচনায় পেয়েছি যে কার রাজত্বকালে এই দ্বিতীয় বৌদ্ধ সংগীতি এখানে তোমার অনুষ্ঠিত হয়েছিল। উত্তর হবে কালাশোক। এই কালাশোক ছিল বৈশালীতে তখন দ্বিতীয় বৌদ্ধ সংগীতি তিনি আহ্বান করেছিলেন এবং সংগীতির ফলাফল স্থবির, বাদিন এবং মহাসাংঘিকদের মধ্যে বিভেদ হয়েছিল। এগুলো এক একটা পথ যেগুলো ধর্ম প্রচারের জন্য নিয়োগ করা হতো, তাদের মধ্যে সেখানে বিবাদ হয়েছিল। পুনরায় এগুলো এখানে ব্যাখ্যা করা রয়েছে। পরের প্রশ্ন, কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল? চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল কনিষ্কের রাজত্বকালে। কনিষ্কের রাজত্বকালে এবং সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র। নেতৃত্ব দিয়েছিলেন এটা বৌদ্ধ পরিষদে। দেখো, যখন পরিষদ ছিল, প্রথম বৌদ্ধ পরিষদের স্থান ছিল গিরিব্রজ এবং নেতৃত্ব দিয়েছিলেন রাজা অজাতশত্রু, এবং দ্বিতীয়তে বৈশালী এবং রাজা কালাশোক। তৃতীয় বৌদ্ধ পরিষদ পাটলিপুত্র, রাজা অশোক। চতুর্থ শ্রীলঙ্কা, রাজা ভট্টাগমনী অভয়া। চতুর্থ বৌদ্ধ পরিষদ হয়েছিল কাশ্মীরে, নেতৃত্ব দিয়েছিল রাজা কনিষ্ক, এবং পঞ্চম বৌদ্ধ পরিষদ হয়েছিল মন্দালয় বার্মায়, বর্তমানে মায়ানমারে, রাজা মিন্ডন ছিল সেখানে নেতৃত্বে, এবং ষষ্ঠ বৌদ্ধ পরিষদ ছিল কাবা বার্মায়, বার্মার প্রধানমন্ত্রী মিহ ইউনু তিনি নেতৃত্ব দিয়েছিলেন। দেখো, বৌদ্ধ ধর্মের ভিত্তি হলো চারটা মহৎ সত্য এবং মার্গ ছিল আটটা। চারটা মহৎ সত্য কোথাও আর্য সত্য হিসেবে পরিচিত, এবং এই অষ্টাঙ্গী মার্গ মানুষকে নির্বাণের পথে নিয়ে যাওয়ার পথ ছিল। বেশ, এগুলো আবার ছোট করে লেখা রয়েছে। গৌতম তার নির্বাণ অর্জনের পরে 5 জন ব্রাহ্মণের সাথে কোন স্থানে সাক্ষাৎ করেছিল? গৌতম বুদ্ধ যখন নির্বাণ অর্জন করেন তখন 5 জন ব্রাহ্মণের সাথে দেখা করেছিলেন। এটা নির্বাণ লাভ করেছিলেন আমরা জানি সারনাথে, বারাণসীর কাছে একটি জায়গাতে। তখনই তিনি 5 জন ব্রাহ্মণের সাথে দেখা করেছিলেন। তিনি কোশল রাজ্যের রাজধানী শ্রাবস্তিতেও সর্বাধিক ধর্মপ্রচার করেছিলেন। যদিও তিনি ভোগবিলাসময় জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি পরবর্তীকালে অন্যকে অজ্ঞতা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্তির পথ শিক্ষণ দেওয়ার জন্যই এবং তাদের দুর্ভোগের অবসান ঘটানোর জন্যই তিনি আসলে এই সত্য সন্ধানের পথে বেরিয়ে পড়েছিলেন। সত্য সন্ধান করতে গিয়ে তিনি ওই 4টি আর্য সত্য এবং 8টি তোমার পথের কথা বলেছিলেন। গৌতম বুদ্ধের জন্মস্থান কোনটি? জন্মস্থান কপিলাবস্তু। তিনি কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যুবরাজ ছিলেন। রাজধানীতে জীবনের প্রথম 29 বছর অতিবাহিত করেছিলেন, তারপরে তিনি বেরিয়ে পড়েছিলেন। আচ্ছা,
একটু গুরুত্বপূর্ণ বিষয়, কতগুলো চিহ্নের মাধ্যমে বুদ্ধকে নির্দেশ করা হয়। পদ্ম ও বৃষ চিহ্নে বুদ্ধের জন্মকে নির্দেশ করা হয় এবং অশ্ব চিহ্নে বুদ্ধের গৃহত্যাগ, বোধিবৃক্ষ চিহ্নে বুদ্ধের বোধিলাভ বা জ্ঞান লাভ, চাকা চিহ্নে বুদ্ধের প্রথম উপদেশকে নির্দেশ করা হয় এবং স্তূপ বলতে এখানে মহাপরিনির্বাণকে বোঝানো হচ্ছে। বৌদ্ধ এবং জৈন ধর্মের মতাদর্শের মধ্যে পার্থক্য সম্পর্কিত কতগুলো বিষয় দেওয়া হয়েছে। তো এটা কোনটা সঠিক নয়? দেখো, জৈন ধর্ম ঈশ্বরের অস্তিত্বকে স্বীকৃতি দিয়েছে, তবে বৌদ্ধ ধর্ম স্বীকার করেনি। উভয় বর্ণ প্রথার নিন্দা করে। জৈন ধর্ম পুনর্জন্ম বিশ্বাস করত, তবে বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে না। তো এগুলোর মধ্যে কোনটা সঠিক নয়, আমরা একটা ছকের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি যে ঈশ্বর এবং আত্মার অস্তিত্ব আছে, এটা বৌদ্ধ ধর্ম স্বীকার করে না, এবং জৈন ধর্ম ভগবানের অস্তিত্ব স্বীকার করেও জিনার চেয়ে নিচের দিকে রাখে, অর্থাৎ তারা যা উপাসনা করে তার থেকে নিচু হিসাবে তাদেরকে স্বীকার করে। বর্ণ ব্যবস্থা বৌদ্ধ ধর্ম নিন্দা করে এবং জৈন ধর্ম নিন্দা করে না। আত্মার স্থানান্তর বা পুনর্জন্মের কথায় বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে না এবং জৈন ধর্ম বিশ্বাস করে। পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম একটি মধ্যম পথ নির্দেশ করে, অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করে, এবং জৈন ধর্ম তাদের অনুসারীকে সম্পূর্ণ সাধনার জীবনযাপনের পরামর্শ দেয়। তারা মনে করে সাধনার মধ্যে দিয়ে এই মানব জীবন থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তাহলে সেই দিক থেকে আমরা দেখলাম এখানে উভয় বর্ণ প্রথার নিন্দা করেছে। উভয় এই বাক্যটি তাহলে এখানে সঠিক নয়, কারণ উভয় বর্ণপ্রথা নিন্দা করেনি। কারণ এখানে আমরা দেখেছি তোমার বৌদ্ধ ধর্ম বর্ণপ্রথাকে নিন্দা করে এবং জৈন ধর্ম নিন্দা করে না। ভারতের কোন রাজ্যে বিখ্যাত সাঁচি স্তূপ অবস্থিত? ভারতের কোন রাজ্যে সাঁচি স্তূপ অবস্থিত রয়েছে? সাঁচি স্তূপ আসলে একটি বৌদ্ধ ভবন, যা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলার সাঁচি শহরে একটি পাহাড়ের চূড়ায় তার মহান স্তূপ হিসাবে চিহ্নিত হয়েছে, বিখ্যাত হয়ে আছে। এটি ভোপালের উত্তর পূর্বে অবস্থিত। তাহলে আমরা বুঝতে পারছি যে এটি মধ্যপ্রদেশে রয়েছে। তো সাঁচির মহান স্তূপ হলো ভারতের প্রাচীনতম পাথরের কাঠামোগুলোর মধ্যে একটি। প্রাচীনতম পাথরের কাঠামোগুলোর মধ্যে একটি হলো সেই সাঁচির মহান স্তূপ বা সাঁচি স্তূপ। এটি মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক দ্বারা নির্মিত হয়েছিল। বৌদ্ধ ধর্মে প্রচারের উদ্দেশ্যে তৈরি হয়েছিল। এই স্তূপের মূল নির্মাণ কাজটি অশোকের তত্ত্বাবধানে করা হয়েছিল, যার স্ত্রী দেবী ছিলেন তোমার নিকটবর্তী বিদিশার একজন বণিকের কন্যা। সেই সাঁচি তার জন্মস্থান এবং তার বা অশোকের বিবাহের স্থানও ছিল, সেটা এই কারণে এটি একটু গুরুত্বপূর্ণ। তো মৌর্য আমলে নির্মিত সাঁচি স্তূপটি ইটের তৈরি ছিল। ভবনটি 11 শতক পর্যন্ত বিকাশ লাভ করেছিল। আমরা জানি 1818 সালে জেনারেল টেলর নামে একজন ব্রিটিশ অফিসার ইংরেজিতে সাঁচি স্তূপের অস্তিত্ব নথিভুক্ত করেছিলেন। জেনারেল টেলর নামে 1818 সালে তিনি এটি এটা নথিভুক্ত করেছিলেন। 1881 সাল পর্যন্ত গুপ্তধন শিকারী এবং অপেশাদার যেসব প্রত্নতাত্ত্বিকেরা রয়েছে, মাটি খুঁড়ে যারা গবেষণা করে, তারাও অনেক চেষ্টা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করলেও প্রাচীন এই স্মৃতিস্তম্ভটা থেকে সবকিছু উদ্ধার করা সম্ভব হয়নি। সত্যের সন্ধানে সিদ্ধার্থের প্রস্থানকে কি বলে? আমরা একটু আগে এই প্রশ্নটা পেয়েছি অবশ্য। বিখ্যাত মহাবোধি মন্দিরটি কোথায় অবস্থিত? মহাবোধি, যেখানে তিনি পরিপূর্ণ জ্ঞান লাভ করেছিলেন, এটি বৌদ্ধগয়া। শুধু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। প্রশ্ন হতে পারে কোথায় তিনি বুদ্ধ পেয়েছিলেন বা জ্ঞান লাভ করতে পেরেছিলেন, এটারও উত্তর হবে
বোধগয়া বা বুদ্ধগয়া। তো মহাবোধি মন্দিরটি বোধগয়া নামে পরিচিত। এটি বোধগয়ার পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণ করা একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। বর্তমানে মহাবোধি মন্দিরটি যে রয়েছে এটা একটা প্রাচীন বৌদ্ধ মন্দিরকে সংস্কার করে তৈরি করা হয়েছে। 2002 সালে এই মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে পরিণত হয়েছে। এটা ইউনেস্কো 2002 সালে ঐতিহ্যে বিশ্ব ঐতিহ্য হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছে। ঐতিহ্য বলতে বোঝানো হয় এক কিছু নিয়ম কানুন যা বংশ পরম্পরায় একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্মে চলতেই থাকে। তো কুশীনগরে বুদ্ধের মৃত্যু হয় এবং লুম্বিনীতে জন্মস্থান, গয়ায় বোধি অর্জন হয়, জ্ঞান অর্জন করেন। ওকে, তো এই হলো বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে থেকে আশা করি সেই প্রশ্নগুলো আসতে পারে। এছাড়াও আরও অনেক আলোচনার বিষয় রয়েছে এখানে, ততটা গুরুত্বপূর্ণ হিসেবে সেভাবে আমি এখানে তুলে ধরিনি। এটাতে খুব সংক্ষেপে তুলে ধরা হয়েছে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ রয়েছে এটা হলো জৈন ধর্ম। দেখো, বৌদ্ধ ধর্মের পাশাপাশি জৈন ধর্মেও অনেকটা প্রভাব বিস্তার করেছে। জৈন ধর্ম কথাটি বা জৈন কথাটি এসেছে জিন থেকে। এই জিন কথাটির অর্থ হলো জয়ী, অর্থাৎ যার আরাধনা করলে সবসময় জয় জয় লাভ হয়। তো জৈন ধর্মের তীর্থঙ্কররা জিন নামে পরিচিত। তো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হলেন ঋষভ দেব বা ঋষভনাথ। তিনি জৈন ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন এবং মহাবীরকে নিয়ে 24 জন প্রচারক বা তীর্থঙ্কর রয়েছে। 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর হলো মহাবীর, যার মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। তো মহাবীরের পূর্ব নাম ছিল বর্ধমান এবং পিতা সিদ্ধার্থ, মাতা ত্রিশলা। জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে। জন্মস্থান ছিল বৈশালীর কুন্দগ্রাম এবং ধর্ম ছিল জৈন এবং সম্প্রদায় ছিল দিগম্বর বা শ্বেতাম্বর। মৃত্যুস্থান ছিল তোমার পাবনানগর। মহাবীরের এই সংক্ষিপ্ত জীবনকালে 42 বছর বয়সে ঋজুপালিকা নদীর ধারে একটি শাল গাছের নিচে তিনি তপস্যায় সময় সত্য জ্ঞান বা কৈবল্য প্রাপ্ত হন, অর্থাৎ তিনি সত্যের জ্ঞান লাভ করেছিলেন শাল গাছের নিচে ঋজুপালিকা নদীর ধারে। তো মহাবীর যে ধর্ম প্রচার করেছিলেন তার মূল ভিত্তি 4টা চতুর্জাম, মানে মূল ভিত্তি ছিল জৈন ধর্ম বা জয়ী হওয়া, জৈন বা জিন। পার্শ্বনাথ প্রবর্তিত যে চতুর্ধাম ছিল সেই চতুর্ধামগুলো হলো, পার্শ্বনাথ 23তম তীর্থঙ্কর ছিল। অহিংসা, সত্য, অচর্য এবং অপরিগ্রহ, এই 4টা জাম বা পথের মধ্যে দিয়ে জয়ী বা নিজেদের শরীরের আধ্যাত্মিক জ্ঞান লাভ, পরম আধ্যাত্মিক লাভ করা সম্ভব হবে। ঠিক একইভাবে বৌদ্ধ ধর্মের মতোই এখানেও ধর্ম প্রচার এবং ছড়িয়ে দেওয়ার জন্য কতগুলো সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। যেমন প্রথম জৈন সম্মেলন পাটলিপুত্রে হয়েছিল, তখন রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, নেতৃত্ব দিয়েছিল সুথল ভদ্র। এবং দ্বিতীয় জৈন সম্মেলনে স্থান ছিল বলভী এবং নেতৃত্ব দিয়েছিল দেবার্ধি। এর মধ্যে দিয়ে জৈন ধর্মের একটা বড় রকমের মানে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। একটা প্রশ্ন সাজানো হয়েছে এখানে, জৈন ধর্মের মধ্যে কোনটি সঠিক? জৈন ধর্ম, এভাবে প্রশ্ন আসতে পারে বলে একটাই প্রশ্ন আমি এখান থেকে সাজিয়েছি যে জৈন ধর্মের প্রসঙ্গে কোনটি সঠিক হতে পারে। জৈন ধর্ম প্রধানত কৃষকদের দ্বারা সমর্থিত ছিল,
জৈন ধর্ম উত্তর ভারতের বিভিন্ন অংশে এবং গুজরাট, তামিলনাড়ু এবং কর্ণাটকে ছড়িয়ে পড়ে। বর্ধমান মহাবীর ছিলেন লিচ্ছবীদের একজন ব্রাহ্মণ। পার্শ্বনাথকে জৈন ধর্মের প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তো এগুলোর মধ্যে কোনটা আসলে সঠিক? সঠিক হলো জৈন ধর্ম উত্তর ভারতে বিভিন্ন অংশে গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটকে ছড়িয়ে পড়েছে। দেখো, সেই দিক থেকে কৃষকদের যাদের মানে ফসল রক্ষা করার জন্য পোকামাকড় মারতে হয়েছিল, তাদের পক্ষে এই নিয়মগুলো অনুসরণ করা আরও কঠিন, কারণ জৈন ধর্মে পোকামাকড় মারা একেবারে নিষিদ্ধ। এমনকি সেখানে কোনো ধরনের মানে হত্যাই, যে কোনো ধরনের হত্যাই নিষেধ করা হতো। তো জৈন ধর্মে প্রধানত ব্যবসায়ীদের দ্বারা সমর্থিত ছিল। হ্যাঁ, ব্যবসায়ীদের দ্বারা সমর্থিত হওয়ার কারণে এটাও সেখানে সঠিক নয়, এখানে কৃষকদের দ্বারা সমর্থিত বলেছে। তো শত শত বছর ধরে জৈন ধর্ম উত্তর ভারতের বিভিন্ন অংশে গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটকে ছড়িয়ে পড়েছিল। মহাবীর এবং তার অনুগামীদের শিক্ষা কয়েক শতাব্দী ধরে মৌখিকভাবেই প্রেরণ করেছিলেন। তিনি বেদের মতো করে তার উপদেশ বাণী মুখে মুখেই তিনি প্রেরণ করেছিলেন বা প্রচার করেছিলেন। সেগুলি প্রায় 1500 বছর আগে গুজরাটের ভালভি নামক একটি স্থানে যে আকারে বর্তমানে পাওয়া যায় সেই আকারে লেখা হয়েছিল, অর্থাৎ গুজরাটের ভালভি নামক স্থানে 1500 বছর আগে লেখা হয়েছিল। তাহলে আমরা সংক্ষিপ্ত হিসাবে জানতে পারছি জৈন ধর্ম সম্পর্কে যে 24তম তীর্থঙ্কর যিনি বর্ধমান মহাবীর ছিলেন, সেই সময় 2500 বছর আগে তার বাণী ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে জৈন ধর্ম প্রচার লাভ করে। তিনি লিচ্ছবীদের একজন ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন। আমরা জানি তিনি ছিলেন ক্ষত্রিয় রাজপুত্র। তো একটি দল যারা বদ্রী সংঘের অংশ ছিল, অর্থাৎ 3 নাম্বার যে অপশনটা সেটাও সঠিক নয়। তো বর্ধমান মহাবীর ছিলেন লিচ্ছবীদের একজন ব্রাহ্মণ, তিনি ছিলেন রাজপুত্র, ক্ষত্রিয় রাজপুত্র, ব্রাহ্মণ ছিলেন না। 30 বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে একটি বনে বাস করতে যান। তো 12 বছর ধরে তিনি একটি কঠিন এবং একাকী জীবনযাপন করেছিলেন, যার শেষে তিনি জ্ঞান অর্জন করেছিলেন। তো ঋষভদেবকে জৈন ধর্মের প্রথম প্রকৃত প্রতিষ্ঠা হিসাবে নির্বাচন করা হয়েছে। ঋষভদেবকে জৈন ধর্মের প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে নির্বাচন করা হয়েছে, অতএব 4 নম্বর অপশনটিও সঠিক নয়। 4 নম্বর অপশনটি কি ছিল? 4 নম্বরে বলা হয়েছে পার্শ্বনাথকে জৈন ধর্মের প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে নির্বাচন করা হয়েছে। এখানে আসলে পার্শ্বনাথ তো 23তম, সে কয়েকটা পথের উল্লেখ করেছে মাত্র, সে প্রতিষ্ঠা করেনি। তো তিনি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, 1 মিলিয়ন বছর আগে বেঁচে ছিলেন বলেও বলা হয়। তো জৈন ধর্মের 22তম তীর্থঙ্কর ছিলেন অরিষ্টনেমি, পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর, অজিতনাথ ছিলেন দ্বিতীয় তীর্থঙ্কর, পূর্বা হলেন জৈন ধর্মের আদি মতবাদ। তাদের আদি মতবাদ, প্রাথমিক মতবাদগুলোকে বলা হয় পূর্বা, যা শাস্ত্রে অন্তর্ভুক্ত ছিল তাদের। তো প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ থেকে পূর্বের উৎপত্তি বলে মনে হয়। প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ থেকে, এই ঋষভনাথ থেকে উৎপত্তি হয়েছে বলে ঋষভনাথকেই জৈন ধর্মের প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এই 14টি পূর্বা পাওয়া যায় জৈন ধর্মে, তবে সেগুলো হারিয়ে গেছে বলে মনে করা হয়, কারণ সেগুলো তো বেশিরভাগই মুখে মুখে প্রচারিত হতো। ভদ্রবাহু জৈন পণ্ডিত, যিনি একজন সূত্র কেভালিও ছিলেন। সূত্র কেভালি বলতে বেশ সুন্দর আবৃত্তি করতে পারতেন, তার নাম হলো ভদ্রবাহু। মনে করা হয় 14 পূর্বের শেষ বিশেষজ্ঞ ছিলেন ভদ্রবাহু। 14 পূর্বে বলতে এই 14 পূর্বার কথা বলা হচ্ছে, বিভাজনের কথা বলা হচ্ছে। এই 14 পূর্বার একজন শেষ বিশেষজ্ঞ ছিলেন এই ভদ্রবাহু। এই হলো আমাদের বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কিত আলোচনা। এছাড়াও এর পরবর্তীতে আরও কিছু আলোচনা করি কিছুক্ষণ। গুরুত্বপূর্ণ হিসাবে হর্ষঙ্ক বংশ একটু আলোচনার খাতিরে আমরা পেয়েছি।
সেখানে এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। তিনি ইতিহাসে শ্রেণিক নামে পরিচিত। এবং তারপরে অজাতশত্রু হলো এই বিম্বিসারের পুত্র। বিম্বিসারের মৃত্যু হয় 492, মতান্তরে 493 খ্রিস্টপূর্বাব্দে। তার উপাধি ছিল কুনিক এবং তার আমলে বৌদ্ধ প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এবং উদয়ীন, এই নামটাও আমরা পেয়েছি ওখানে আলোচনাতে। 460 খ্রিস্টপূর্বাব্দে তিনি অজাতশত্রুর মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন এবং তিনি রাজগৃহ থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেন। এটাই তার গুরুত্বপূর্ণ। এই বংশের শেষ রাজা ছিলেন দর্শক বা নাগদশক। এই বংশ বলতে বোঝানো হয়েছে হর্যঙ্ক বংশ বা হর্ষঙ্ক বংশ। তারপরে শিশুনাগ বংশ থেকে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ। তিনি বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন এবং কালাশোক বা কাকবর্ণ এই বৈশালীতেই তিনি এসে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠান করেছিলেন। পরবর্তী বংশ হলো নন্দবংশ। নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্ম নন্দ। পুরাণ অনুসারে দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষাত্রান্তক, একরাট প্রভৃতি উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। এবং ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা। প্রথম রাজা ছিল মহাপদ্মনন্দ এবং শেষ রাজা ছিলেন ধননন্দ। ধননন্দের রাজত্বকালে গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল 327 খ্রিস্টপূর্বাব্দে। কার রাজত্বকালে? ধননন্দের রাজত্বকালে, নন্দবংশে সময়। ক্ষত্রিয় রাজা চন্দ্রগুপ্ত এবং ব্রাহ্মণ মন্ত্রী কৌটিল্য, যাকে আমরা চাণক্য নামে চিনি, ধননন্দকে পরাজিত করেই পরবর্তীকালে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তাহলে আমরা জানলাম চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্য 25 বছর বয়সে সেই সম্রাট নন্দবংশের সম্রাট ধননন্দকে সিংহাসনচ্যুত করে পাটলিপুত্রকে দখল করেছিল। তিনি সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন, এটা গুজরাটে অবস্থিত। চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা বলতো স্যান্ডাকোট্টাস বা মুক্তিদাতা। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রঘাত বা শত্রু নিধনকারী। বিন্দুসার আজীবিক ধর্মের প্রতি খুবই অনুরাগী ছিলেন। অশোক বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন এবং মগধের সিংহাসনে আরোহণ করেন 273 খ্রিস্টপূর্বাব্দে। রাজ্যাভিষেকের পরে তিনি কলিঙ্গ জয় করেন এবং শিলালিপিতে বর্ণিত রয়েছে, এটা একটা শিলালিপির নাম, অশোকের শিলালিপি, তোমার 13তম শিলালিপি। অশোকের উপাধি বা অপর নাম ছিল প্রিয়দর্শী। কলিঙ্গের যুদ্ধের পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। অশোকের শিলালিপিগুলি অধিকাংশই ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় খরষ্ঠিতে লেখা হয়েছে। ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় খরষ্ঠিতে লেখা হয়েছে। অশোক 14টি প্রধান প্রস্তরলিপি খোদাই করেছিলেন এবং 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপিগুলোর পাঠোদ্ধার করে দিয়েছিলেন। মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। মেগাস্থিনিসের ছিলেন এক গ্রিক দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন। তো মেগাস্থিনিস যে গ্রিক দূত ছিল, এই গ্রিক দূত মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন। ইন্ডিকা নামে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন মেগাস্থিনিস। কৌটিল্যের রচনার নাম হলো অর্থশাস্ত্র। কৌটিল্যের আসল নাম আমরা জানি চাণক্য। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে সহযোগিতা করেছিলেন। আরেকটু করে নিই সংক্ষিপ্ত রূপভাবে। মৌর্য পরবর্তী যে ভারত রয়েছে, সেই ভারতের শুঙ্গ বংশ একটু হলেও অবদান রেখে গিয়েছে। মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তিনি মগধের সিংহাসনে বসেছিলেন। এই ষোড়শ মহাজনের মধ্যে মগধই ছিল একটি শক্তিশালী রাজ্য, যা পরবর্তীকালে আশেপাশে সেই সব ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করে বৃহত্তর রাজ্য স্থাপন করতে পেরেছিল। পুষ্যমিত্রের পর সিংহাসনে তিনি বসেন অগ্নিমিত্র শুঙ্গ। এবং কালিদাসের লেখা মালবিকাগ্নিমিত্রম নামে যে নাটকটা রয়েছে, এটা একটা নাটকের নাম।
এই মালবিকাগ্নিমিত্রম নাটকে এ, নাটকটা এই অগ্নিমিত্র শুঙ্গকে নিয়েই লেখা হয়েছে। শুঙ্গ বংশের শেষ রাজা ছিল দেবভূতি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুক বা শ্রীমুক, এবং রাজধানী ছিল পৈঠান বা প্রত্যাষ্ঠান, এবং খারবেলের হাতিগুম্ফা শিলালিপিতে প্রথম সাতকর্ণীর উল্লেখ পাওয়া যায়। এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিল গৌতমীর পুত্র সাতকর্ণী। শূদ্রকের মৃচ্ছকটিকম সাতবাহন যুগে রচিত হয়। এই শূদ্রকের মৃচ্ছকটিকম একটা হলো নাটক সংস্কৃতে লেখা। এছাড়াও গুরুত্বপূর্ণ একটু হলেও আলেকজান্ডারের ভারত আক্রমণ। আলেকজান্ডার 334 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে পিতার মৃত্যুর পরে বসেছিলেন, এবং 327 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। পুরু এবং আলেকজান্ডারের মধ্যে হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। বেশ ইম্পর্টেন্ট এটা। ভারতে বিদেশি রাজবংশ আক্রমণ করেছিল পরবর্তীকালে। ইন্দো গ্রিক আক্রমণ ও সাম্রাজ্য স্থাপন করেছিল। ইন্দো গ্রিকরা, ইন্দো গ্রিক বলতে সেই সুদূর মধ্য এশিয়ার জায়গাগুলো থেকেই গ্রিক জাতির আক্রমণ হয়েছিল। এই ইন্দো গ্রিক রাজাদের মধ্যে মিনান্দার ছিলেন বিশেষ উল্লেখযোগ্য। তার রাজধানী শিয়ালকোট বা সাকল। মিনান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন পরবর্তীকালে। তিনি জুনাগড় শিলালিপি থেকে রুদ্রদামনের সেই কীর্তি জানা যায়। রুদ্রদামন সুদর্শন হ্রদের সংস্কার করেছিলেন, যে সুদর্শন গুজরাটে সেই হ্রদটি প্রতিষ্ঠা করেছিল। তারপরে কুষাণ বংশ রয়েছে। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম কথফিসেস বা কুজুল কথফিসেস। কনিষ্ক, তিনি ছিলেন এই কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। 1911 খ্রিস্টাব্দে মথুরা থেকে কনিষ্কের মূর্তি পাওয়া যায়, এবং কনিষ্কের পাটলিপুত্র জয় করে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষকে সঙ্গ করে তার রাজধানী পুরুষপুর বা পেশোয়ায় নিয়ে যান। কনিষ্কই তার রাজধানীকে পুরুষপুরে নিয়ে গিয়েছিলেন। পার্শ্বের পরামর্শের সভাকবি নাগ সেনের উদ্যোগে কনিষ্ক কাশ্মীরের কুন্দলবন বিহারে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেন, অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন হয়েছিল কুন্দলবন বিহারে। এছাড়াও রয়েছে চোল বংশ। চোল বংশের রাজধানী ছিল কাবেরীপত্তম। প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কারিকল, এবং প্রথম রাজাদের পুত্র রাজেন্দ্র চোল, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা বা শাসক। একটু বেশি গুরুত্বপূর্ণ গুপ্ত বংশ। এই গুপ্ত বংশের হাত ধরে পরবর্তীকালে এক বৃহত্তর সাম্রাজ্য যেমন প্রতিষ্ঠিত হয়, এক শক্তিশালী রূপও লাভ করেছে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত 275 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য ছিল, এবং প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের স্বাধীন সার্বভৌম রাজা। তিনি গুপ্তাবাদের প্রচলন করেছিলেন, অর্থাৎ গুপ্তাব্দ বলে একটা সাল সন তারিখ চালু করেছিলেন তিনি। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, বেশ ইম্পর্টেন্ট। এলাহাবাদ প্রশস্তির রচনা করেছিলেন। এই এলাহাবাদ প্রশস্তি থেকেই সমুদ্রগুপ্ত তথা গুপ্ত সাম্রাজ্যের তথ্য পাওয়া যায়। সাম্রাজ্য স্থাপনের ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছিলেন। বানানটা ভুল হয়েছে, আখ্যা বলে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছিলেন তাকে, এবং সমুদ্রগুপ্তের মন্ত্রী ছিলেন বসু বন্ধু। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ও পরম ভাগবত উপাধি নেন। বিক্রমাদিত্য ও পরম ভাগবত উপাধি নিয়েছিলেন। এছাড়াও শকদের উচ্ছেদের পর শোকারি উপাধিও নিয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাইহেন ভারতে এসেছিলেন, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজায় নবরত্ন রাজসভায় নবরত্ন ছিল। নবরত্ন বলতে 9 জন বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তির কথা বলা হচ্ছে, যেমন কালিদাস, ব্রাহ্মীর, বেতাল ভট্ট, বড়রুচি, শঙ্কু, ঘটকপর, খপর্ণক, অমর সিংহ এবং ধন্বন্তরী। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বংশ রয়েছে যারা সাম্রাজ্য স্থাপন করেছিল, পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিল নরবর্ধন।
এবং পুষ্যবতীর রাজত্ব ছিল থানেশ্বর। পুষ্যবতী বংশের চতুর্থ রাজা প্রভাকর বর্ধন শশাঙ্ক রাজবর্ধনকে হত্যা করেন। এই শশাঙ্কই ছিল তোমার একজন বেশ প্রজা নির্ভর একটি শাসক। উল্লেখযোগ্য ছিল হর্ষবর্ধন, তিনি শ্রেষ্ঠ হিসাবে পরিচিত হর্ষাঙ্ক বংশের। তিনি 606 খ্রিস্টাব্দ থেকে হর্ষা সম্বত বা হর্ষাব্দ চালু করেন। এটাও একটা সন তারিখ যুক্ত একটি প্রথা বা পদ্ধতি। হর্ষবর্ধন নাগানন্দ প্রিয়দর্শিকা রত্নাবলী নামে নাটকও রচনা করেছিলেন। প্রিয়দর্শিকা রত্নাবলী নামে তিনি নাটক রচনা করেছিলেন। এছাড়াও রয়েছে চালুক্য বংশের প্রতিষ্ঠা, এটা প্রথম পুলকেশী করেন। দ্বিতীয় পুলকেশী হলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। পল্লব বংশের মধ্যে প্রথম শাসক ছিলেন সিংহবর্মন এবং গুরুত্বপূর্ণ রাজা হলেন সিংহবিষ। তাদের রাজধানী ছিল কাঞ্চিপুর। প্রথম নরসিংহ বর্মন ছিলেন এই পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং মহাবলীপুরম মন্দিরগুলো তিনি তৈরি করেছিলেন। অর্থাৎ প্রথম নরসিংহ বর্মনের আমলেই মহাবলীপুরমের মন্দিরগুলো তৈরি হয়েছে। মহাবলীপুরমের রথ মন্দিরগুলিকে সপ্ত প্যাগোডা বলা হয়। এখনো যেগুলোর চিহ্ন পাওয়া যায় সপ্ত প্যাগোডা নামে পরিচিত। দ্বিতীয় নরসিংহ বর্মন তিনি কাঞ্চির কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন। কাঞ্চির কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন এবং অপরাজিত বর্মন ছিল পল্লব বংশের শেষ রাজা। শশাঙ্ককে কেন্দ্র করে গৌড়ে একটা শক্তিশালী জনপ্রিয় সাম্রাজ্য তৈরি হয়েছিল। রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ এবং বাঙালি জনগণের মধ্যে তিনি সার্বভৌম একটি নরপতি ছিলেন। তাকে মনে করা হয় জনগণই তাকে নির্বাচিত করেছে। তার সময়ে এক অরাজকতা চলেছিল, সেই অরাজকতাটা অবসান করেছিলেন শশাঙ্ক। সেটা মাৎস্যান্বয় নামে পরিচিত ছিল। বলা হয় 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পরে তার রাজত্বে একটা অরাজকতা তৈরি হয়ে যায়। সেই অরাজকতার মধ্যে দিয়ে ধনীরা গরিবদেরকে নানাভাবে শাসন শোষণ করে চলেছিল। সেই অরাজকতাটাই তখন মাৎস্যান্বয় নামে পরিচিত ছিল। বাংলার পাল বংশ বাংলার শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 750 খ্রিস্টাব্দে বাংলার যে সামন্তরা গোপালকে রাজা করে দেয়। গোপালের রাজধানী ছিল মগধ এবং গোপালের অদন্তপুরী বিহার নির্মাণ করেছিল। অদন্তপুরী যে বিহার রয়েছে একটি বৃহত্তর অট্টালিকা, সেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং ধর্মপাল 770 খ্রিস্টাব্দে গোপালের মৃত্যুর পরে তিনি সিংহাসনে বসেন। বিক্রমশিলা মহাবীর এবং সোমপুরী বিহার নির্মাণ করেছিলেন তিনি। ধর্মপাল সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় একটা জনপ্রিয়তা লাভ করেছিল এবং বিশ্বের দরবারেও এই বিশ্ববিদ্যালয় অনেকটা জ্ঞান বিতরণ করতে সক্ষম হয়েছিল। পাল রাজাদের মধ্যে রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দিনী, যিনি রচনা করেছেন রামচরিত। পাল যুগের শ্রেষ্ঠ পণ্ডিত অতীশ দীপঙ্করও, তিনি ছিলেন শ্রেষ্ঠ চিকিৎসক। শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর এবং শ্রেষ্ঠ চিকিৎসক চক্রপাণি দত্ত। তিনি পাল যুগেরই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। শেষের দিকে সেন বংশ, বিশ্ব সেনের পুত্র সামন্ত সেন সেন বংশের প্রতিষ্ঠা করেন এবং হেমন্ত সেনের পুত্র বিজয় সেন বাংলার শেষ পাল রাজা মদন পালকে পরাস্ত করে স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠা করেছিলেন। বল্লাল সেন রচিত দুইটি গ্রন্থ হলো দানসাগর এবং অদ্ভুত সাগর। এই দুটি গ্রন্থ বেশ তথ্যপূর্ণ বাংলার ইতিহাস সম্পর্কে। এছাড়া ব্রতসাগর, প্রতিষ্ঠা সাগর, আচার্য সাগরও তিনি রচনা করেছিলেন। বল্লাল সেনের আমলেই প্রথার কৌলিন্য প্রথার প্রচলন দেখা যায়। নবদ্বীপের শাসক বুদ্ধিমন্ত খানের নির্দেশে পণ্ডিত আনন্দ ভট্ট বল্লাল চরিত নামে একটি জীবনী গ্রন্থ রচনা করেন। এই বল্লাল সেনকে কেন্দ্র করেই
আনন্দ ভট্ট তিনি গ্রন্থটি রচনা করেছিলেন। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন ৬০ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন। তার সভাকবি জয়দেব ছিল, যে তার রচিত গ্রন্থের নাম হলো গীতগোবিন্দ। এই লক্ষণ সেনই ছিল বাংলার শেষ রাজা, যাকে সরিয়ে তুর্কিরা শাসন স্থাপন করেছিল বাংলাতে। রাষ্ট্রকূট বংশের মধ্যে দন্তি দুর্গ নামে একজন ছিলেন, তিনি এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাসনাথের মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং তৃতীয় গোবিন্দ রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। তার পাশাপাশি এগুলো অপ্রধান রাজবংশ, যদিও যে চান্দোল বংশ, এদের রাজধানী ছিল খাজুরাহ। এই খাজুরাহের মাধ্যমে তিনি সেই চান্দোল বংশের প্রতিষ্ঠা করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এই রাষ্ট্রকূট, চান্দোল এগুলো যদিও একটু অপ্রধান বংশ, যার ততটা অবদান এই ভারতীয় ইতিহাসে সেভাবে নেই, কিন্তু সেন বংশ, সেন, পাল, পল্লব, হর্ষঙ্ক এইসব বংশের রাজত্বকালে অভাবনীয় এক অবদান আমাদের ইতিহাসে এবং ভারতীয় উপমহাদেশে রেখে গিয়েছে।